আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সি কুকারিজ এন্ড যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাইভের সাউন্ড ক্লিয়ার কিনা যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা। তা আমরা আমাদের অতিথিদেরকে 4 জন পেয়েছি, আরো একজন রয়েছে, উনি আসবে, যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। তো সবাইকে মুন্সি কুকারিজ নিবেদিত প্রবাস কথা প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তা আমরা এক এক করে অতিথির সাথে পরিচয় হব। আমরা প্রথমে শাহজালাল নাগর ভাইকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আরেক সৌদি আরব প্রবাসী শামীম খান ভাই। শামীম খান ভাই, আপনি কেমন আছেন? শামীম ভাই, একটু মাইক্রোফোনটা অন করতে হবে। জি জি, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কেমন জি আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। জি, আপনাকেও প্রবাসী কথা প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সমাজকর্মী আলহাজ ফয়েজাবাদ মুন্সি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা দুজনকে পেয়ে আরো ভালো আছি। ইনশাআল্লাহ আজকে আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা লাইভটিতে সংযুক্ত থাকবেন। আমরা আমাদের দুজন রেমিটেন্স যোদ্ধা ভাই থেকে বিভিন্ন পরামর্শ শুনবো, জানবো অভিজ্ঞতাগুলো। আজকের লাইভটি আশা করি আমাদের সকলের জন্য উপকারে আসবে। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। সবার কাছে বলছি, আমাদের আজকের প্রোগ্রামে একটু ভিন্নতা থাকবে। প্রোগ্রামের শেষের দিকে আমরা একটু ইউনিক কিছু করার পরিকল্পনা রয়েছে, যা আমরা প্রোগ্রামের শেষের দিকে করব। আপাতত আমরা বলছি না কাকে কি করতে হবে। হতে পারে আমাদের কাউকে কোনো কিছু বলতে হবে, কোনো কিছু করতে হবে। আমাদের যারা অতিথি রয়েছে তাদেরকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করলো। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচার, সেনা মিলনায়তন মার্কেট, ক্যান্টনমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সৌভাগ্য যে আজকে দুজন রেমিটেন্স যোদ্ধাকে আমরা পেয়েছি। বিশেষ করে জনাব শাহজালাল নগর ভাই, ওনার পরিচয় হচ্ছে আসলে উনি একজন সমাজসেবী, উনি একজন রেমিটেন্স যোদ্ধা এবং উনি ভালো একজন উপস্থাপক। আমরা অনলাইনের কল্যাণে আমরা দেখেছি যে আসলেই জনাব শাহজালাল নগর ভাই বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন বিভিন্ন সময়ে জনসচেতনামূলক। পাশাপাশি আজকে আরেকজন অতিথি যিনি রয়েছেন আমাদের শামীম খান ভাই, ওনাকে নিয়ে কি বলবো, উনি একজন সত্যিকারের সমাজসেবক এবং সফল রেমিটেন্স যোদ্ধা।
একজন মানবিক মানুষ। তো দুজন থেকেই আমরা আজকে চেষ্টা করব দুজনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো জানার, বোঝার, এবং আমরা আমাদের জীবনে কিভাবে এই কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি। আমি শুরুতেই জনাব শামীম খান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, প্রবাসী থেকেও কিভাবে আপনি সামাজিক কাজগুলোতে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে আলেম ওলামাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক দেখা যায়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমার মনে হয় অত্র অঞ্চলের সকল প্রতিষ্ঠানে আপনার আলহামদুলিল্লাহ দানের হাত পৌঁছেছে। কি করে আপনি এত কিছু মেনটেন করেন প্রবাস জীবনে থেকেও? শামীম খান ভাই। আপনার সাউন্ড মিউট করা আছে সম্ভবত। জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসলে আলহামদুলিল্লাহ আমার প্রবাস জীবন শুরু হয় 96-তে। 96 মেবি এপ্রিলের 17 তারিখ আমি এসেছি আলহামদুলিল্লাহ। আমার 10 বছর বিদেশ করার পর আমি আসলে দেশে 10 বছর অবস্থান করছি। ওই 10 বছর আমি ঢাকাতে ছিলাম। লম্বা একটা গ্যাপ পড়ছে। আমি পুনরায় মানে বিদেশ আসবো এটা আসলে আমি এই কখনো কল্পনাও করি নাই, ভাবিও নাই। আসলে রিজিক যেখানে আসছে সেখানে যাইতে হবে, এটা বাস্তবতা। সেটাই হইলো আমার ক্ষেত্রে। আমি যদি পুনরায় আবার বিদেশ করব এরকম চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি এই লম্বা সময় গ্যাপ দিতাম না। 10 বছর আমি দেশে ঢাকাতে ছিলাম। আমার বাসা মিরপুর পল্লবী। আমি ওইখানেও একটা ছোট্ট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম, একটা ডিপার্টমেন্টাল স্টোর চালাইতাম। তো পুনরায় আবার সৌদি আরব ঢুকলাম 9 বছর রানিং আলহামদুলিল্লাহ। 9 বছরে আলহামদুলিল্লাহ 9-10 বারে আমি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই মনে করব আমার সফলতার পিছনে মূল হইলো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার দানের হাতটা একটু প্রসারিত করার কারণে আমাকে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে এর ভিতরে যাজা দিচ্ছেন। আমার একটা লক্ষ্য ছিল আমি আমার খরচের টাকার পরে যত টাকা আমি ইনকাম করব এটার একটা পার্সেন্ট আমি আলাদা করে রাখতাম। যেমন 5% ইনকামের 5% আমি এটা আলাদা রাখতাম। আমার প্রতিবেশী যারা গরিব ছিল আমি তাদেরকে দিয়ে প্রথম শুরু করি। তারপরে সমাজের দিনই যে কোনো প্রোগ্রামে, বিশেষ করে আমি আসলে যার কথা না বললেই না হয় উনি হইলেন ফয়েজ সাহেব। ওনার অনুপ্রেরণায় আমি মনে করি যে আমি এই আলহামদুলিল্লাহ এই দিনই প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। আমাদের সমাজ সংগঠন যখন ফয়েজ সাহেবের মাধ্যমে চালু হইল, এটা দেখে আমার এত ভালো লাগছে যে এরকম প্রত্যেকটা গ্রামে যদি ফয়েজ সাহেবের মতন লোক এরকম এই সংগঠনগুলা চালু করত, তাতে এই ওনার এলাকার আশেপাশে আমার মনে হয় হতদরিদ্র গরিব যারা অসহায় অনেক উপকৃত হয়েছে। তো এখানে ওনার যে বিগ কাজগুলা, বড় বড় কাজগুলা ওনার উদ্যোগী মেইন হইলো আমি মনে করি উদ্যোগ নিলে ওনার পাশে
আমরা যারা সহযোগী হিসাবে কাজ করছি, এই বড় বড় প্রোগ্রাম গুলা করার মতন সাহস আমাদের ক্ষুদ্র মানুষের দ্বারা কখনো হইল লোক না। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ যথেষ্ট মেধা দিচ্ছেন। উনি এক একটা কাজ করছেন যেটা মানে কি বলবো, অত্র এলাকায় আমাদের এই আমার 55-56 বছর রানিং, আলহামদুলিল্লাহ আমি দেখি নাই আমাদের অত্র এলাকায় এরকম ধরনের দিনই কাজগুলা হওয়া। আর প্রত্যেকটা কাজেই ছিল ওনার এই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। এখানে প্রত্যেকটা দিনই কাজ। সমাজে দেখি তো যারা বড় বড় নেতা তারা কি করে খেলা ছাড়ে ইত্যাদি ইত্যাদি। উনি কিন্তু ফয়েজ সাহেব কিন্তু প্রত্যেকটা কাজ ওনার আল্লাহর সন্তুষ্টের জন্য, প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টের জন্য ওনার ছিল। উনি উদ্যোগ নিয়েছেন, আমরা ওনার পাশে অসংখ্য মানুষ সাড়া দিয়েছি, যার দরুন এই বিগ বাজেটের কাজগুলা করা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর আপনারা শুনলে খুশি হবেন, এই যে এটা হইল এই কায়রিদেরকে দিয়ে যে অনুষ্ঠানটা করা হইলো সেটা হইলো এই আন্তর্জাতিক ক্যারাট সম্মেলন, আন্তর্জাতিক ক্যারাট সম্মেলনের যে কাজটা করলো, এটা নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, এটা কি হতে যাচ্ছে, কি হবে। সর্বোপরি যে উপহারটা ওনার মাধ্যমে অত্র এলাকাবাসী দেখলেন, আসলে এটা স্মরণীয়। 4-5টা দেশের কায়রিদেরকে এখানে আনা, এত আন্তর্জাতিক মানের একটা ক্যারাট সম্মেলন করা, এটা আসলে চারটিখানি কথা না। ওনার ওইভাবে চেক ছিল, এভাবে লাইন ছিল, উনি করতে পারছেন, এটা সবার দ্বারা সম্ভব হইতো না। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই, আমরা আপনার গল্প শুনতে চাচ্ছি, মানে আপনি কিভাবে সামাজিক কাজগুলোতে এসেছেন। জি 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 যাক, এইটা এই জায়গাটা আমি একটু শেষ করি। এখানে এই কাজের পরেও উনি যে এই মানে কাজ সম্পূর্ণ হওয়ার পরও 10 থেকে 12 লাখ টাকার মতন উদ্দিত ছিল। যাই হোক, আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হইলো আসলে দিনই কাজগুলার মধ্যে আমরা কিভাবে সম্পৃক্ত হই, কেন হই, এভাবে সমাজে এরকম দিনই কাজ হইলে আমরা আসলে আমাদের মনে স্পৃহা বাড়ি। আমরা চাই এরকম কাজগুলা হোক, আমরা আগাই আসি। আমরা এটাতে আমরা তো উপস্থিত থাকতে পারি না অনেকে, আমরা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আমরা সহযোগিতা করতে চাই। তো আমি মনে করি আমরা প্রবাসীরা ওই যে জিনিসটা দিয়ে আমি শুরু করছিলাম, আমি একটা ফান্ড তৈরি করতাম, আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছু টাকা জমাইতাম, এই জমানো টাকা দিয়ে আমি এই গরিবদেরকে দান করতাম, ইসলামিক যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। তাতে আমাকে আল্লাহ যথেষ্ট বরকত দিচ্ছে, আমি এটার রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুধু এটাতে অর্থ বাড়ে না, আল্লাহ অনেক বিপদ আপদ থেকেও বাঁচায়। আমার দেখা মতন, আমার জানা মতন, আমার প্রতিবেশী অনেকে বড় ধরনের জরিমানা গন্ত হয়েছে। দেখা গেছে এই দেশের আইন কানুন আমরা অনেকেই জানি, এই দেশের জরিমানা 10,000 রিয়াল, 20,000 রিয়াল, 40,000 রিয়াল পর্যন্ত, এরকম বড় বড় জরিমানা অনেকে দিতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এরকম জরিমানার শিকার হই নাই, আমাকে দেওয়া লাগে নাই। আমি মনে করি সেটা এই দানের কারণে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এই বিপদ থেকে বাঁচিয়ে রাখছে। পাশাপাশি আমি একটু বেশি বেশি উমরা করারও নিয়ত করি।
আমরা অনেকেই জানি রিয়াদ থেকে মক্কা মদিনার দূরত্ব 900 থেকে 1000 কিলোমিটার। তো এই দূরত্বে অনেকেই 2-4-5 বছর বিদেশ করে একবারও যাওয়ার সৌভাগ্য হয় নাই। আমি এভারেজ আলহামদুলিল্লাহ বছরে 2 থেকে 3 বার আমি উমরা করি। এটা তো আমি অনেক ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা কাজ যেটা আমি আলহামদুলিল্লাহ গত 3-4 বছর করতেছি, সেটা হইলো আমাদের মসজিদ থেকে আমাকে হয়তো এই যারা না ছিলেন তাদের জন্য বলছি, জগদাসার, মির্জানগর, বরুড়া, কুমিল্লা, আমাদের গ্রামের, আমাদের সমাজের যে মসজিদ, এই মসজিদ থেকে আমি যে মসজিদের মুসল্লি, এই মসজিদ থেকে আমি প্রত্যেক বছর একজনকে উমরা করাই। আলহামদুলিল্লাহ এই ইমিডিয়েটলিও একজন আসতেছে, এটা আগামী এই রানিং মাসের 15-16 তারিখ আসবে ইনশাল্লাহ। তো এটা তো আমি আলহামদুলিল্লাহ ভালো একটা পেয়েছি। আল্লাহ আমাকে এই দানের উছিলায়, এই মুসল্লিদেরকে উমরা করানোর উছিলায় আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক জাযা দিয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা আমার কাছে এই কুরবানি করার বিষয়টা, আমি আসলে আমার মতন একটা ক্ষুদ্র মানুষ, একা কুরবানি করায় অনেক কিছু। আর এই জায়গার মধ্যে আমি আলহামদুলিল্লাহ একটু বিগ বাজেটে কুরবানি করি। এইটা তো আমি আলহামদুলিল্লাহ যথেষ্টই পাইছি। প্রথম বছর যখন আমি একা প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে কুরবানি করলাম, তখন আমার ওয়াইফ, আমার বাচ্চারা বললো, তুমি যে এত বাজেট বাড়াইয়া যে কুরবানি করতেছো, এটা কি তুমি অব্যাহত রাখতে পারবা? আলহামদুলিল্লাহ আজকে 4 বছর আমি প্রতি বছরে কিছু কিছু বাড়াইতেছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই জায়গায় দিনই কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বাজেট বাড়াইলে আল্লাহ বাড়াইয়া দেয়, এটাতে কমে না। আমি আলহামদুলিল্লাহ এগুলার অনেক রেজাল্ট পাইছি। তা আমি বিশেষ করে প্রবাসীদেরকে বলবো যে আমরা সবাই দানের হাত বাড়াবো দিনই কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এখানে দান করলে ধন কমে না, আল্লাহ বাড়াইয়া দেয়। তিনি যেই কোনো কাজে আমরা এভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের বাজেট বাড়াবো, আল্লাহ আমাদেরকে বাড়াইয়া দিবেন। জি ধন্যবাদ শামীম ভাই। আমরা আপনার কথা আরো শুনবো, আমাদের ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আপনি যে বিষয়টি তুলে ধরলেন, মূলত যে দানের ক্ষেত্রে আসলে দান মানুষকে বাড়িয়ে দেয়, দান করলে কমে না, এটাই তো সহজ ভাষায় যদি আমরা বুঝাতে চাই, দানে কখনো কমে না, দানে বৃদ্ধি পায়। আল্লাহ শুকরিয়া, সবাই আমরা দানের হাত বাড়িয়ে দেব, যার যার অবস্থান থেকে আমরা দানের হাত বাড়িয়ে দেব। আমরা ধারাবাহিক প্রোগ্রামটি পরিচালনা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা, মানবিক যোদ্ধা, আমার খুব কাছের সহযোদ্ধা প্রিয় ভাই শাহজালাল আল নগর ভাইয়ের কাছে যাচ্ছি। শাহজালাল ভাই, আপনি কেমন আছেন? শাহজালাল ভাই কথা শুনছি না কেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহ শুকরিয়া, ভালো আছি। আপনাকে কি বলবো, আসলে আপনার সাথে যে সম্পর্কটা, মানবিক সংগঠন করতে যে আপনার সাথে সম্পর্ক, আলহামদুলিল্লাহ এই সম্পর্ক চিরজীবী হবে এই কামনাই করছি। আজকে আপনাকে পেয়েছি, আপনি আজকে যারা আমাদের শ্রোতা রয়েছেন এবং যারা নতুন ভাবে প্রবাসে যাবেন, বিভিন্ন পরামর্শ আমরা আপনার থেকে জানতে চাইবো এবং আপনার প্রবাস জীবনের কিছু গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানতে চাই, সৌদিতে যারা নতুন ভাবে যাচ্ছে তাদের জন্য কি কি পরামর্শ আপনি দিতে চান এবং নতুন অবস্থায় আসলে কি কি চ্যালেঞ্জ কাজ করে, এটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের নতুন ভাবে যারা আমাদের যুবকেরা, তরুণেরা প্রবাসে যাবেন তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন?
জি, আসসালামু আলাইকুম। আজকের এই প্রবাস কথা মুন্সি কোকারেজ ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট সেনানিবাস মার্কেটের স্বত্বাধিকারী এবং ঐতিহ্যবাহী আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের দনুয়াখালা গ্রামের আদর্শ সুসন্তান, সফল সমাজকর্মী ফয়েজ মুন্সি ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে সমাজকর্মী আরিফ নায়েকের সঞ্চালনায় আজকের এই প্রবাস কথা আয়োজনের জন্য সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের যে প্রবাস কথার যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, যারা নবাগত প্রবাসী যারা আসবে এবং কি আসছেন তারা কি ধরনের সমস্যায় ভুগছেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে কয়েকটি কথা বলবো। আমরা বাংলাদেশিরা প্রবাসী যারা আসি, বিশেষ করে মিডল ইস্টে যারা আসি, 90% প্রবাসী হচ্ছে আমরা লেখাপড়ার দিক দিয়ে পিছিয়ে থাকি এবং অদক্ষ। আমরা এতটাই অদক্ষ শ্রমিক এবং বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, গত 2 মাস যাবৎ যারা নতুন আসতে চায় বাংলাদেশ থেকে, আজকে এই প্রবাস কথা থেকে সমগ্র দেশবাসী কিংবা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। যারা সচেতন প্রবাসী আছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী সচেতন নাগরিক আছেন, আশা করি আপনারা অনেকে এটা নতুন ভাববেন। বর্তমানে সৌদি আরব যারা আসতে চায়, আমেল মঞ্জিল যেটাকে বলে বাড়ির সিকিউরিটি গার্ড, আর হাউস ড্রাইভার মানে গৃহ ড্রাইভার, যা গাড়ি চালক, বাসার চালক, এই 2 প্রফেশন ছাড়া সৌদিতে যে কোনো প্রফেশনে আসতে হলে আপনি যখন নতুন ভিসা যাবে, নতুন ভিসা যাওয়ার পরে আপনি মেডিকেল করবেন, আপনি থানা পুলিশ ক্লিয়ারেন্স নেবেন, আপনি 3 দিনের ট্রেনিং করবেন, সবকিছু হওয়ার পরেও আপনি বিদেশ আসতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে আপনি যে প্রফেশনে আসবেন, আপনার ভিসার প্রফেশনে আপনার যেই প্রফেশন মতলব যে কাজ, আপনি যে কাজে আসবেন সেই কাজে অনুযায়ী আপনি বাংলাদেশের অথরাইজড কিছু টেকনিক্যাল ইনস্টিটিউটকে লিস্টেড করছে, ওই ইনস্টিটিউট থেকে আপনার ওই প্রফেশন অনুযায়ী 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ এই প্রশিক্ষণ দিয়ে এক্সাম দিয়ে পাশ করার পরেই সার্টিফিকেট হাতে না পাওয়ার পর ওই সার্টিফিকেট এমবাসিতে দেওয়ার পরেই আপনার ভিসা স্টাম্প হবে, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা হয়েছে। আমার এক কাজিনকে আমরা এক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, সে ইন্টারভিউ টিকছে এবং সিলেক্টেড হয়েছে। বর্তমানে সে 2 বার ফেল করছে ইন্টারভিউতে। তো আশা করি যারা নতুন আসতে চান আপনারা বুঝে শুনে আসবেন। আর আমাদের আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকে চাই যারা লেখাপড়া জানে না মিডল ইস্টে আসার জন্য, এটা আস্তে আস্তে কঠিন হয়ে পড়বে। আজকে এই প্রবাস কথার মাধ্যমে আমি অনুরোধ করব সকলকে সচেতন হওয়ার জন্য। অন্ততপক্ষে এসএসসি পাস করার পরে সৌদিতে যেন আসে বা আরব দেশে যা বা যে কোনো দেশে, এবং কাজ শিখতে হবে। আপনাকে, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী যে তরুণ প্রবাসে আসতে চায়, তাকে এখন থেকেই সে কি কাজে যাবে তাকে কাজ শিখাতে হবে। এক্সাম্পল, আপনি জানেন যারা নাকি ইন্টারভিউ দিয়ে ডেলিগেট গিয়ে এখানে সিলেক্টেড করে, আপনি প্রবাসে সৌদিতে আসতে গেলে 1 লাখ, 1.5 লাখ বা 2 লক্ষ টাকা সর্বোচ্চ লাগবে। আপনি যদি আগে দালাল ধরে আসতেন, নন স্কিল ভিসা আসতেন, তাহলে আপনার অনেক টাকা লাগতো। সুতরাং আপনি এই স্কিল অর্জন করতে হবে। স্কিল অর্জন করলে আপনার স্যালারি বেশি। আপনার একজন শ্রমিক যারা দক্ষ হয়ে টেকনিক্যাল ভিসা যে কাজে আসবে, তার বেতন একজন জেনারেল ওয়ার্কার্সের চেয়ে এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার চেয়ে আরো বেশি। তাই আপনার মাধ্যমে আজকে প্রবাস কথা যারা আছেন, আমি আহ্বান জানাবো, আমাদের আপনজন, আমাদের পাড়া প্রতিবেশী যে তরুণরা আসতে চায় তারা কাজ শিখতে পারে। আইদার ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার, প্লাম্বার, তারপর এক্সাফোল্ডিং। এক্সাফোল্ডিং হচ্ছে যেটা নাকি আমরা স্টিল দিয়ে উপরে কাজ করি, আপনার উপরে কাজ করার জন্য যেটা হয় এক্সাফোল্ডিং। তারপর মনে করেন কোয়ালিটি ডিপার্টমেন্ট, কিউসি, বিভিন্ন ইঞ্জিনিয়ার তারা আসতে পারেন। তবে এই কাজগুলো শেখার পরে আপনাকে সার্টিফিকেট অর্জন করে আসতে হবে। আমরা প্রবাসে আসার পরে কিছু নতুন প্রবাসী অনেক সমস্যায় জর্জরিত। মূলত বর্তমানে গালফে বা মিডল ইস্টে
আপনি দেখেন মালয়েশিয়া বা সিঙ্গাপুর, তারা বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কাজ শিখার পরে এক্সামে পাশ করার পরে যাওয়ার পরে তারা কিন্তু কাজ করতেছে, মোটা অঙ্কের টাকা উপার্জন করতেছে। কিন্তু আমরা মিডল ইস্টের বিষয়টা টোটালি ভিন্ন। আজকে সৌদি আরবে দেখেন, যারা আমাদের অদক্ষ শ্রমিক এসেছে গত 2-3 বছর, এখন কিন্তু কাজ নাই। আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বা অনলাইনে অ্যাক্টিভ হিসেবে আমার এলাকার, আমাদের জনপদের অসংখ্য প্রবাসী ভাইরা নক করে থাকেন। বিশ্বাস করবেন, যারা নতুন আসছে প্রায় 90% লোকের কাজ নাই। এবং আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনি কি কাজ জানেন, কাজ জানি না। আপনি যদি কাজই না জানেন তাহলে আপনাকে কি কাজ দিবে? আপনার একটা ছেলে যদি মেট্রিক পাস, ইন্টার পাস, ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি করে আসে বা অনার্স পড়তো আসে, তাকে যদি কনস্ট্রাকশনে কাজ করার জন্য বলে 45 to 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে যদি সে মাটি কাটতে যায় কিংবা কনস্ট্রাকশনে যে কোনো কাজ করতে যায়, সে পারবে না। কারণ আমাদের বিশেষ করে আমাদের কুমিল্লার ছেলেরা, আমাদের কুমিল্লার মানুষ কিন্তু একটু ভালো কাজ চায় কিংবা তারা পরিশ্রম করতে চায় না। তো এই ধরনের অনেক প্রবাসী অনেক কষ্টে আছে, কাজ নাই। তারপরে ক্লিনারের কাজ চায়, ইনডোর অফিসের বা অফিস বয়ের কাজ চায়, যেটার স্যালারি মনে করেন 1000 বা 1200 রিয়াল। তো এটা, আর আপনি যদি স্কিল বিষয়ে আসেন, আমি যে স্কিল গুলো বললাম, যে ট্রেড গুলো বললাম, এই ট্রেড গুলোতে আসলে আপনার স্যালারি 50 to 100,000 অথবা আপ টু 200,000, মানে 2 লাখ আমরা যেটা বলি, সেভাবে স্যালারি পাচ্ছে। আপনাকে স্কিল হলে অনেক অপরচুনিটি আছে, তারপর আপনি ভালো কোম্পানিতে জব করতে পারবেন, কাজ পাবেন। আদারওয়াইজ আপনাকে অদক্ষ হলে 1000-1200-800 রিয়ালের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, অনেকে আগে আসছে, কঠোর পরিশ্রম করছে, হাড়ভাঙ্গা পরিশ্রম করছে, তারপরে সে আস্তে আস্তে তার আপগ্রেড করছে। কিন্তু এখন দেখেন আমাদের কুমিল্লার ছেলেরা যারা দেশে আছে অনেক বেকার, তারা রাস্তা হাটে চলে, তার মাসিক খরচ থাকে 5000-10,000 একটা। আমরা যে উপার্জন করি, ফয়েজ মুন্সি ভাই একজন ব্যবসায়ী মানুষ, আপনি যদি এই এলাকায় আপনার পকেট খরচ দেখেন 10,000 না, এক্সাম্পল ব্যক্তিগত খরচটা, আর অথচ একটা যুবক, তরুণ, বেকার, তার খরচ দেখবেন আমার চেয়ে আপনার চেয়ে বেশি। আমি আপনি একটা চা পান করব বা কফি পান করব, কিন্তু দেখবেন একটা বেকার ছেলে ক্যান্টনে বসে দেখবেন 150-200 টাকা দামের একটা কফি পান করছে। তার টাকাটা কোথা থেকে আসছে? তার পরিবার থেকে। সে টাকাটা ওয়েস্টিং করছে। তো এনিওয়ে, আমাদের এই প্রবাসে আসার পরে আরেকটা আমাদের সবচেয়ে দুঃখের খবর, আমাদের কুমিল্লা সহ অনেক প্রবাসী যারা রিয়াদে এসেছেন, আমাদের প্রবাসীদের মধ্যে অনেক প্রবাসী আছে তারা যাদের নৈতিকতা নাই, চরিত্রহীন। অনেক প্রবাসী আছে, নতুন প্রবাসী আসলে তাদের কাছ থেকে 2 নম্বর ভাবে ফিঙ্গার নেয়। ফিঙ্গার নেওয়ার পরে বিভিন্ন এসটিসি বা মোবাইলে সিম নেয় অবৈধভাবে। অথচ এই ছেলেটি নতুন আসছে, নতুন আসার পরে আমি ফয়েজ মুন্সির দোকানে গেলাম, মুন্সি কুকারিজে যাওয়ার পরে আমি একটা সিম কিনলাম। ফয়েজ মুন্সি আমার থেকে একটার জায়গায় 3টা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 3টা সিম সে বাহির করলো আমার নামে। তারপর এই সিম গুলো এবং কি রাউটার, ওয়াইফাই লাইন গুলো এটা অন্যত্র বিক্রি করে দিচ্ছে, এটা আমার নামে, কিন্তু বিল আসছে 1000 টাকা। তেমনি ভাবে আমার এক আপনজন, আমি প্রায় 3400 রিয়াল আমি পে করছি আমার এক কাজিনের জন্য। সে রিয়াদে আসছিল, এইভাবে তাকে ফ্রড করছে। আমি পরে জানতে পারলাম তার সাথে 10 থেকে 15 জন ছেলে আসছে, তরুণ নতুন। এই ছেলেগুলো বয়স বিলো 20। তো বিলো 20 একটা ছেলে প্রবাসে আসছে, আর এই আমাদের কোন স্বজাতি বাংলাদেশি তাকে ফিঙ্গার নিয়ে অবৈধভাবে সিম নিয়ে তার নামে অন্যত্র বিক্রি করছে। মাসে মাসে 400-500 রিয়াল তার নামে বিল আসছে, সে বিল পে করে না, কারণ সে তো জানে না। আর ওই লোক তো ফ্রড, ওই ফ্রড লোকটা তো আরেকজনের কাছে বিক্রি করছে। বিক্রি করার কারণে ওই এন্ড অফ দ্য ডে এই যে প্রবাসী ভাইটা ভুক্তভোগী, তার 4,000, 5,000, 10,000, 15,000 রিয়াল পর্যন্ত অনেকের জরিমানা আসছে। তো আজকে এই প্রবাস খাতার মাধ্যমে, এটা বিশেষ করে রিয়াদে হচ্ছে, ফয়েজ ভাই, রিয়াদে হচ্ছে এই ঘটনাটা। এমনকি আমরা বাংলাদেশিরাই করছে বেশিরভাগ, এবং অন্যদের সাথে জড়িত আছে। আরো একটি অংশ রিয়াদে আমাদের প্রবাসীদের আরো একটি অংশ অপহরণে জড়িত, বিভিন্ন অপরাধে জড়িত। আজকে একটা প্রবাসীকে রাত্রে বা কোথাও থেকে আমি ধরে নিয়ে গেলাম, বাড়িতে ফোন দিলাম 20,000 টাকা দাও, 2 লাখ 3 লাখ, তাকে আমি আক্রমণ করলাম, মারলাম, কিডন্যাপ করলাম। এই ধরনের অপরাধগুলো জড়িত আছে। তা আমরা প্রবাসীদেরকে সতর্ক করব, এটা কোনো বাংলাদেশ না। এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এখানে যদি 10,000 লোকজন একত্রিত হয়, একটা পুলিশের গাড়ি দেখলে তার পা কাঁপবে, তার শরীর কাঁপবে। সুতরাং এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। আমি অনুরোধ করবো যারা প্রবাসী আছেন, আমার
এই কথাগুলো শুনবেন বা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমরা যেন কোনো অপরাধে জড়িয়ে না যাই। আরেকটা ইস্যু হচ্ছে আমাদের প্রবাসীদের মধ্যে নারী গঠিত বিভিন্ন কাজে জড়িত, অবৈধ, অনৈতিক এবং কি অশ্লীল কাজে জড়িত। এটা আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে এবং আপনার মাধ্যমে আজকে জানাতে চাই, অনেক প্রবাসী যারা মিডল ইস্টে আছেন, বিভিন্ন দেশে আছেন, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার সুন্দর একটা পরিবার আছে, ওই পরিবারের দিকে না তাকিয়ে অনেক ভালো মানের ছেলেরা, অনেকে নামাজিও আছে, অনেকে মুখে দাঁড়িয়ে আছে, এই সমস্ত লোকেরাই আপনি পরনারী আসক্ত হয়ে যাচ্ছে কিংবা ইলিগেল অ্যাফেয়ারে জড়িত হয়ে যাচ্ছে। তদ্রুপভাবে আমার প্রবাসীদেরকে অনুরোধ থাকবে, আপনি আপনার পরিবারদের দিকে দেখাবেন, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজনের দিকে খবর নেবেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চরিত্রটা যেন বিলীন না করে দেন। আপনাকে আদর্শ চরিত্রবান হতে হবে। আপনার সন্তান আছে, আজকে আমার পরিবার আছে, সকলের পরিবার আছে, শামীম ভাই কত কষ্ট করছে, আমরা কি কত কষ্ট করছি, এই কষ্টের ফলে আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমি আজকে আমার পরিবার ছেড়ে দিয়ে আমি অন্যত্র কোনো নারী আসক্ত হয়ে যাব কিংবা আমি অন্য নারীকে ফোন করব, তদ্রুপভাবে নারীরাও এদের সাথে জড়িত আছে। তো আমি আজকের এই প্রবাস কথার মাধ্যমে এই বিষয়গুলো সকলকে সতর্ক করব। আপনারা ভালো হয়ে যান, নিজের দিকে খেয়াল রাখুন। আর আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আমাদের হিসাব তো একদিন দিতেই হবে, মৃত্যুর পরে সবকিছুর আমাদেরকে হিসাব দিতে হবে। সুতরাং এর বিকল্প নাই, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে, আমাদেরকে নৈতিকতা ধরে রাখতে হবে। নতুন প্রবাসীরা সিম ইস্যুটা বা ওয়াইফাই ইস্যুটা, তারা অনেক প্রবাসীরা অসহায়, অনেক হবেন। জি ফয়েজ ভাই, আরেকটা মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ অ্যান্ড ফার্নিচার, সেনা মিলনায়তন। জি ফয়েজ ভাই, আরেকটা কি প্রশ্ন বলছিলেন? সেকেন্ড ও 3 নম্বর প্রশ্ন। আমরা এখন শামীম ভাইয়ের কাছে যাচ্ছি। আমাদের লাইভটিতে অনেকেই রয়েছেন আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসে থাকেন, যেমন আমাদের ডাক্তার মোহাম্মদ আলামিন সাহেব চট্টগ্রাম থেকে দেখছেন ডিউটিরত অবস্থায়, আলহামদুলিল্লাহ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন লাইভ প্রোগ্রামটি করার জন্য। ডাক্তার আলামিন সাহেব হচ্ছেন একজন মানবিক ডাক্তার, তিনি আপনাদের প্রবাসীদের জন্য অনলাইনে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অলরেডি সময় দিয়ে থাকেন। আপনারা দোয়া করবেন যেন সে আগামী দিনে আরো ভালো করতে পারে, আমরা তার জন্য শুভকামনা করছি। আরো একজন ভাই কমেন্টস করেছেন, মুন্সি কোকারিজ ফয়েজ সাহেবের বাবার, আসলে আমার আব্বার কথা, আব্বা দীর্ঘদিন দোকানে বসেন না, কিন্তু এমন কোনো দিন নেই যে আব্বার কথা মানুষ জিজ্ঞাসা করে না, যে আঙ্কেল কেমন আছে, কোথায় আছে, আঙ্কেলকে দেখতে বাসায় যাব, মানে এমন প্রশ্ন শুনি না। ওই দিন এক আর্মি মানে কেঁদেই দিছে যে আসলে আঙ্কেল যে এত ভালো মানুষ, যে ওনার কথা খুব মনে পড়ে, মানে যে আঙ্কেলের জিনিসগুলো যখন ব্যবহার করি আঙ্কেলের কথা মনে পড়ে। যেহেতু আপনার বাবা একজন প্রবাসী ছিল, আসলে প্রবাসীরা একটু মানবিক এবং কি ত্যাগী এবং ভালো মানুষই হয়। আপনি বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আপনি একজন প্রবাসী সন্তান, আপনার বাবাকে আমি স্যালুট জানাই। আপনার বাবা, আপনি বলছিলেন দাম্মাম ছিল, প্রবাসীর জীবনটা যে আপনি একজন প্রবাসী সন্তান, একজন প্রবাসীর জীবনটা যে ত্যাগ করতে হয় তা বাসায় প্রকাশ করার মতো না। আর আপনার এখানে যে কমেন্ট করছে মীর মোহাম্মদ জজু সাহেব, সার্জেন্ট, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী, উনি একজন মানবিক সমাজকর্মী, উনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের উনি কেন্দ্রীয় সেক্রেটারি এবং এলাকায় অনেক প্রতিবাদী মানুষ, উনি অন্যায়ের বিরোধী একজন সৈনিক, উনি আমাদের এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসেন এবং কি অন্যায়ের প্রতিবাদ করেন। মীর মোহাম্মদ জজু ভাইকে আমি আন্তরিক এবং সালাম জানাই, শুভেচ্ছা জানাই। ওনার যে কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি, ওনার সফলতা কামনা করি, ওনার মাধ্যমে আমাদের এই সমাজ পরিবর্তনে আরো এগিয়ে যাবে। শুভকামনা রইল মীর মোহাম্মদ জজু ভাইয়ের জন্য। আরো অনেক ভাই রয়েছেন, মাসুম আলম, মাসুম ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমরা চেষ্টা করছি প্রবাসীদের সাথে আমাদের হৃদ্যতার সম্পর্ক কিভাবে আরো বাড়াতে পারি। কখনো যদিও তাদের ঋণ শোধ করা যাবে না, তবু তাদের সাথে আমরা কিভাবে, তারা আসলে আমাদের কাছে কি চায় বা আমরা তাদের জন্য কি করতে পারি,
বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই পরামর্শমূলক এই সাপ্তাহিক এই আয়োজনগুলো করে থাকি। ইনশাআল্লাহ আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে। আরো রয়েছেন কামরুল হাসান ভুইয়া ভাই, ভাই আপনাকে সব ফয়েজ মুন্সি ভাইকে সালাম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রবাস থেকে সৌদি আরব থেকে মোস্তফা কামাল ভাই দেখছেন, উনি আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির একজন পরিচালক। তানবীর হাসান নবী একজন স্বেচ্ছাসেবী, উনি সালাম দিয়েছেন আমাদের সবাইকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আরটিএন জসিম খান, উনি দুবাই থেকে দেখছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি প্রতিনিয়ত আমাদের লাইভ গুলোতে আসেন এবং উৎসাহ দিয়ে থাকেন। হাসান মোহাম্মদ হাসান জি আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা লাইভটি দেখছেন। এমডি লুৎফুর রহমান লাইভটিতে রয়েছেন, এমডি লুৎফুর রহমান দোকানে গিয়েছিলেন, ধন্যবাদ ভাই। আমাকে পান নাই, আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকে সময় দিতে পারিনি। আসলে আমার আজকে যেহেতু এলাকায় যেতে হয়েছে, অনেক কাজ ছিল, সময় দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এমনি করে অনেক ভাইয়েরা লাইভটিতে আছেন। শারমিন আক্তার, উনি সিলেট থেকে অংশগ্রহণ করেছেন। শারমিন আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার অতিথিদের কাছে ফিরে যাচ্ছি। এখানে রয়েছেন শামীম খান, আমরা সবাই জানি উনি আলহামদুলিল্লাহ জগদাসের কৃতি সন্তান হলেও বাংলাদেশের যেখানেই এই মানবিক সহায়তার জন্য ওনাকে বলা হয় সেখানেই আলহামদুলিল্লাহ কৃপণতা করেন না। এবং আজকে উনি আলহামদুলিল্লাহ বলতে বুঝিয়েছেন যে আসলে দান করেই উনি আজকের এই সফলতার দ্বার প্রান্তে এসেছেন। আমরা জানতে চাই এই শামীম খান ভাই, এই কিছুদিন আগে আপনি দেশে এসেছিলেন, দেশে আসার পর আপনার সাথে আমি আপনার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমি দেখেছি আপনি এই বয়সে কিভাবে অজরে কেঁদেছেন, মায়ের কবরস্থানে হাউমাউ করে কেঁদে দিয়েছেন, যেন ছোটবেলায় যেমন বাচ্চারা মা বাবার জন্য কাঁদে। পাশাপাশি আপনার বাবা অসুস্থ, আপনি বাবাকে খুব মানে আপনার যতটুকু তাওফিক তার চেয়ে সর্বোচ্চটা আপনি দিয়ে বাবার সেবা করছেন। এই যে মা বাবার সেবা আপনি যেভাবে করছেন, আপনি আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আর যারা সংযুক্ত রয়েছেন, যারা পরবর্তীতে শুনবেন, তাদের জন্য যে মা বাবার জন্য আসলে আমরা কি করতে পারি বা কি করা উচিত একজন সন্তান হিসেবে আপনার থেকে জানতে চাই। যেহেতু আপনি আমার দৃষ্টিতে মা বাবার সর্বোচ্চ খেয়াল রেখেছেন এবং সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং প্রতিটি সন্তানেরই এটা দায়িত্ব। আজকে আপনি এ বিষয়ে আমাদের সবাইকে বলবেন, আমরা আপনার এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আমাকে পুনরায় সময় দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠানগুলা ফয়েজ সাহেবের মাধ্যমে আসলে আমরা আশা করতে পারি, আমাদের মাথায় এরকম ধরনের আইডিয়া আসেও নাই। উনি আসলে এক এক আইডিয়া নিয়ে আসেন, ওনাকে যত ধন্যবাদ জানাবো এতই কম হবে। যাক, মা বাবার কথা যেটা বললেন, আসলে আমি শুরুতে একটু বলি। আমি যখন প্রবাসে আসছি তখন আমি আসলে একটু দুষ্ট ছিলাম। আমরা 3 ভাই, আলহামদুলিল্লাহ আমরা 3 জনের প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। আমার আম্মার মায়ের আমার বয়সে আমার যতটুকু মনে হয় কমপক্ষে ডাবল সেঞ্চুরি হবে। আমার ভাই 2 ভাইকে, আমার বড় ভাই মনে হয় একবার মুখ দিয়া একটা খারাপ ভাষা বলাতে মানে আম্মা এত জোরে গালে টান দিছিল, বড় ভাইয়ের গাল ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছিল। মানে ভাষা খারাপ করলো কেন? জীবনে একবার মারছিল আমার বড় ভাইকে, আর ছোট ভাইকে কখনো মারে নাই। আমার আম্মায়, আমি বিদেশ হওয়ার পর আমার আম্মায় আমার জন্য কান্না করতে করতে আমার 2টা চোখ ছাই পড়ে গেছিল। প্রতিবেশী সবাই বলতো, তোমার জন্য তোমার মা যেভাবে কেঁদেছে এটা ইতিহাস। পরবর্তীতে আম্মার 2 চোখ সানি করাইছি, অপারেশন করাইছি। আলহামদুলিল্লাহ আম্মা মৃত্যুর আগ পর্যন্ত, আমার আম্মা মারা গেছে আজকে 2 বছর হয়। আমার আম্মায় এই অপারেশনের পর আলহামদুলিল্লাহ মৃত্যুর আগের দিনও সুন্দরভাবে দেখতে পারতেন, একদম ভালোভাবে দেখতে পারতেন। আমার আম্মায় আমার ছেলেদের সাথে এই নিয়ে গল্প করতো, বলতো
যে আমারে আমার সন্তানরা, আমার এক ছেলে এক মেয়ে, সব জানেন, আমার আম্মারে প্রশ্ন করতো, দাদু আপনার তিন ছেলের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? কত আব্বু। সবচেয়ে আপনার জ্বালাইছে কাটায়? কত আব্বু। মানে আমি আসলে আমার এই পৃথিবীতে আমার আব্বা আমার একবার একটা থাপ্পড় দিয়েছে, তাও অঙ্ক করাইতে যাইয়া। আব্বাই মারে নাই কখনো, আম্মাই আমাকে মারছে। এরপর আমার এই পৃথিবীতে আমার কি বলবো, কিভাবে বুঝাই, আমি আমার পৃথিবীতে সবচেয়ে আমার আমার আম্মাকে আমি বেশি ভালোবাসতাম। আমার আম্মার জন্য ছিল আমার জান। আমার আব্বা আম্মার জন্য আমরা তিনো ভাই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, কোনো বাজেট নাই। আমার আম্মা আমার বাসায় না থাকলেও, ভাইদের বাসায় থাকলেও আমার আব্বা আম্মাকে আমি এখনো আলহামদুলিল্লাহ লাগে না, আমার ভাইয়েরা প্রতিষ্ঠিত, কিছুই লাগে না, তারপরেও আম্মা আব্বার খুশির জন্য আম্মা আব্বার হাতে টাকা পৌঁছাইতাম। প্লাস এই বিভিন্ন বিভিন্ন কিছু আমি প্রবাসী থাইকেও মানে বিভিন্ন ভাবে আব্বা আম্মার কাছে পাঠানোর চেষ্টা করতাম। এখনো আব্বা বিদ্যমান, আব্বা পাইতে আছে। আমার আব্বার বয়স 100+। এখনো আমি এটা অব্যাহত রাখছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার আব্বা আম্মার দোয়াও, আমার আব্বা আম্মার দোয়াই আমার অবস্থান আমরা এই পর্যন্ত আইসা পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা আম্মার যথেষ্ট দোয়া আমাদের জন্য আছে। আমার আব্বাকে যখন বরহজ করাই, আম্মা শারীরিকভাবে আসার জন্য ফিটনেস, সেটা 2000 সালে 2000 সালে আম্মাকে, অথচ যদি আমি একজনকে আনানোর তৌফিক হতো সেটা আমার আম্মাকে আনতাম। 2 জনরে আমি আনাইতাম, কিন্তু আম্মা শারীরিকভাবে ফিটনেস ছিল না, আসতে পারে নাই। অন্তত 15 বছর পর, আব্বা বরহজ করার 15 বছর পর আমার আম্মায় আমার ঢাকার বাসায় বারান্দায় বসে বিমান আসা যাওয়া দেখতো, কয়টা বিমান আসছে, কয়টা বিমান যাইতো। আমার প্রশ্ন করতাম, আপনি এগুলা কেন ই করেন? আচ্ছা, আপনার কি আম্মা মন চায় আপনি উমরা করবেন, সৌদি আরব যাইতে চাননি, উমরা করতে চাননি, হজ করতে চাননি? আম্মা কয়, রে পাইরাম নেই, আমার তো মনটা চায়। এরপরের থেকে এই 6 মাসের ভিতরে আমার উমরা করাই আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা একসাথে পুনরায় আবার 2 জনে উমরা করছে। আমার আব্বা আম্মার দোয়া আমি মনে করি আমরা 3 ভাইয়ের উপরে আছে, যথেষ্ট আছে। আমরা 3 ভাইকে কখনো আমি আম্মাকে এই একটু বেশি কেয়ার করছি, একজনে কম করছে না, এটা কখনো দেখতাম না। কোন সন্তানের প্রতি যে তার প্রতি অসন্তুষ্ট, টাকা কম দেয় বা এরকম কখনো না। আমার আম্মার এগুলার ভিতরে দেখছি যে সবাইকে সমান ভাবে দেখতো। আবার আমি আম্মাকে এত দিছি, আম্মায় বলতো যে বিকাল বেলায় যখন আমি রান্না করতে যাইতাম, আমি একটা লাঠি হাতের কাছে রাখা লাগতো, যে কোনো মুহূর্তে তার জন্য বিচারাইতে পারি। ছোটবেলায় আসলে এতটাই দুষ্ট ছিলাম। আমি মনে করি যে আম্মার এই শাসনের কারণে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু মানুষ হইতে পারছি, যতটুকু আল্লাহ করছে, আব্বা আমার অবদানই করছে আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে প্রবাসে যারা আছি আমি সবার কাছে অনুরোধ করব, আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, অবশ্যই তাদের দিকে আমরা তাদের দায়িত্ব পালন করব যথাযথভাবে, কিন্তু কোন ক্রমে মা বাবা কষ্ট পায় এমন ধরনের কিছু যেন আমাদের থেকে না হয়। আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো, সর্বপ্রথম মা বাপকে খুশি রাখার চেষ্টা করবেন। মা বাপকে খুশি রাখলেই ওই আলেমোলামারা বলতে, আমরা সবাই শুনেছি, আলেমোলামারা কি বলে, হাজারো আলেম দোয়া করা আর মা বাবা দোয়া করা, মা বাবাটা সমান হবে না।
মা বাবাটার সময় কখনো হবে না, মা বাবার দোয়াটা এইভাবে কবুল হয়। এই জন্য আমরা কখনো মা বাবার মনে কখনো আমরা কষ্ট দিব না, আমরা এদিকে সবাই খেয়াল রাখবো। তো এই পরিশেষে এই আমরা প্রবাস জীবনে যারা আছি, আসলে প্রবাস থেকে যেটা হয় দেশে গেলে সেটা হয় না। যেমন নিজে যখন ছুটির থেকে দেশে যাই, ধানের হাতটা যেমন থাকে আস্তে আস্তে এটা একটু কমতে থাকে। প্রবাস থাকলে কিন্তু এটা যখন যেখান থেকে যেভাবে আসে এটা ফিরাইতে মন চায় না। প্রবাস থাকলে তখন মনটা একটু বেশি নরম থাকে দানের প্রতি বা গরিবদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, মা বাবার প্রতি। আমি আশা করব আমরা প্রবাসে যারা আছি আমরা মন ভরে দান করব, মা বাবার প্রতি খেয়াল রাখবো, কোন ক্রমে যেন আমাদের আচার আচরণে আমাদের কার্যকলাপে কখনো যেন মা বাবা কষ্ট না পায়। তো ঠিক আছে, আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, ধন্যবাদ। আমি আশা করব ফয়েজ সাহেব যেভাবেই আমাদের এলাকাটাকে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে দিনই কাজগুলা কইরা সমাজটাকে আমি মনে করি যথেষ্ট ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় আমাদের সমাজ অনেক ভালো। আমরা চাই এই ধারাবাহিক যেন এটা যেন অব্যাহত থাকে। ফয়েজ সাহেব সহ অত্র এলাকায় আমরা যারা গুণীজন আছি আমরা উদ্যোগ নিব ভালো ভালো কাজের, এবং যারাই উদ্যোগ নিব আমরা তাদের পাশে থাকবো। আমি মনে করি একটা হিন্দু ভাইও যদি সে একটা এই রাস্তা মেরামতের কাজ করতেছে, ভালো কাজ, আমি তার পাশে যাব, ওইখানেও আমি তার সাথে কাজ মিলিয়ে তাকে সহযোগিতা করব। প্রত্যেকটা ভালো কাজে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করব। আমি বিশেষ করে যারা প্রবাসে আছে আমরা সবাই প্রবাসীদের জন্য দোয়া করব। আর পরিশেষে আমরা যেন আসলে আমাদের যে বয়স কে কখন দুনিয়া থেকে চলে যাই, আমরা যেন ইসলামের ছায়ার তলে থাকতে পারি, দিনই যে কোনো কাজের জন্য আমরা ঝাঁপাই পড়তে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিনই কাজের সাথে সম্পৃক্ত থাকি। কিভাবে আল্লাহ রাজি খুশি থাকে ওই দিকে আমরা খেয়াল করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। মুন্সি ক্রোকারিজ এন্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম। মুন্সি ক্রোকারিজ এন্ড ফার্নিচার, সেনা মিলনায়তন মার্কেট, ক্যান্টন। আমরা আসলে সফলতার জন্য আমরা যে আলোচনা শুনলাম, মা বাবার দোয়া হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন প্রতিটি সন্তান যেন মা বাবার হক সঠিকভাবে আদায় করি, এটা আমাদের প্রতিজ্ঞা হোক। আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষাই দেব, আমরা আমাদের যুবকদেরকে সেই দাওয়াতি দেব, আমরা আমাদের সবাইকে আমরা এই দাওয়াতি করলাম যে মা বাবার হক যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। সরি ফয়েজ সাহেব, আমাকে যদি একটা মিনিট সময় দেন আর কি, একটু সরি, একটা মিনিট চাই দিলাম প্লিজ। জি, আমার আম্মাকে আমি আলহামদুলিল্লাহ, আমার বড় ভাইয়েরও হাত বড় ভাইও আলহামদুলিল্লাহ দান করে। আমার ছোট ভাই তখন লেখাপড়া অবস্থায়, আমি যখন প্রবাসে আসি, আমার আম্মার দায়িত্বে আব্বা আব্বার দায়িত্বে কোনো অবহেলা আমার বড় ভাইয়ের ভিতরে ছিল না। তারপরেও আমি যে আমাদের এলাকার যাইতো আমার আম্মার হাতে দেওয়ার জন্য আমি 50 রিয়াল 100 রিয়াল এভাবে পাঠাইতাম। আমার আম্মা এই টাকা সঞ্চয় করে জমাইয়া আম্মার এই টাকা দিয়া আম্মায় জাপত করছিল। ছিলেন আপনারা সবাই আমাদের গ্রামের আমাদের জেঠাতো ভাই ওই চেয়ারম্যান সাহেব, উনি মারা গেছেন। যাক, ওই আমরা জাপত করব, আমাদের জাপত করলে যে ঘরোয়া ভাবে যে একটা বসে সামাজিক ভাবে, গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাই বসছিলেন, তো আম্মায় মাছ দিয়া জাপত করব বলছিল।
যে আম্মার বাজেটের উপরে আম্মা এটার সাথে মানে আমাদের থেকে টাকা না নিয়ে ওই টাকার ভিতরে আম্মা একা করতে চাইছে। তো আমাদের চেয়ারম্যান সাহেব বললো যে মাছ দিয়া কেন, আলহামদুলিল্লাহ তোদের তৌফিক আছে, ই দিয়া কর, গরু দিয়া যেমনটা কর। তখন আমি বললাম যে না, আমার আম্মার আশা, আম্মা যখন টাকা করতে আসছে আম্মা মাছ দিয়া করবো বলছে। তো চেয়ারম্যান সাহেব বললো যেহেতু আমার শাশি বলছে মাছ দিয়া করবো, এই জায়গায় আমাদের আর কোনো কথা নাই। তো ওইটাই যেটা আমি বলতে চাইলাম, মানে আমার মার খুশির জন্য আমি এইভাবে শুরু থেকে আমার প্রচেষ্টা ছিল, মার দোয়া ছিল, মা বাবার দোয়া ছিল। মা বাবার দোয়া আমি পর্যন্ত আলহামদুলিল্লাহ সফলতার পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ধন্যবাদ আমাকে অতিরিক্ত হওয়া দেওয়ার জন্য। ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি লাইভে আমরা ইনশাল্লাহ আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই শাহজালাল আল নগর, আসলে শামীম ভাই আপনি হয়তো ওনার সাথে আজকে ফার্স্ট টাইম আপনার পরিচয় হবে। উনিও বিশাল মনের অধিকারী একজন মানুষ, আলহামদুলিল্লাহ। অনেকগুলো মানবিক সংগঠন পরিচালনা করছেন সেই প্রবাসী থেকেই, এবং ভালো একজন উপস্থাপক। গতকালকে ওনার একটি বিগ লাইক প্রোগ্রাম ছিল, এবং বিগত দিনে উনি অনেক লাইভ প্রোগ্রাম গুলো, বড় বড় লাইভ প্রোগ্রাম করেছেন। উনি আজকে আমাকে সময় দিয়েছেন, এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। আমরা ভাই থেকে জানতে চাইবো যে প্রবাসে আপনারা যারা থাকেন, প্রবাসীদের কাছে আমরা যেমন কারো বাবা, কারো বড় ভাই, আমরা অনেক আবদার করি। আসলে আবদার গুলো আপনারাও অনেক ক্ষেত্রে মিটিয়ে ফেলেন। সেই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, আসলে সব আবদার কি মিটানো উচিত কিনা? যেমন একটা বাইক আপনি কিনে দিলেন আপনার সন্তানকে, কিন্তু তার এখনো বাইকের সময় হয় নাই, বা তাকে যে বাইক আপনি কিনে দিতে চান সে সেই বাইক কিনবে না। তো এই বাইক কিনে দিতে যে আপনার সন্তান কিন্তু দুনিয়া সফর শেষ করে ফেলে, এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আবার তেমনি করে তার যে বয়সে মোবাইল ইউজ করা উচিত না, কিন্তু তাকে তার পছন্দসই মোবাইল দিতে হয়। এই আবদার গুলো যে আপনারা আসলে অনেক ক্ষেত্রে করেন, এই অনেক ক্ষেত্রে আপনারা এই আবেগের বশে হোক প্রবাসীরা করে ফেলেন, এই জায়গাতে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন আছে কি মনে করেন? আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমাকে আবারও সময় দেওয়ার জন্য। আসলে বিষয়টা শুধু প্রবাসীদের ক্ষেত্রে নয়, এই বিষয়টা আমাদের দেশের যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা উচ্চ শ্রেণীর পরিবার, বা যারা হাইলি প্রোফাইল জব করে, নামে বেনামে অবৈধভাবে যারা উপার্জন করে, তাদের পরিবার আমাদের মতো প্রবাসীদের অনেক ক্ষেত্রে এটা ঘটছে। শুধু প্রবাসীদের না, আপনাদের সন্তানদেরকে সে ছোটবেলা থেকে সেভাবে গড়ে তুলতে হবে। তাকে অভাব অনটন শিখাইতে হবে এবং তাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। তার একজন প্রবাসী যদি আমরা এই প্রবাসে থাকি, তার স্ত্রী, তার ভাই বা দাদা দাদি, সন্তানের দাদা দাদি সহ সকলে ওই সন্তানটাকে কঠোরভাবে তাকে কেয়ার করতে হবে। আসলে আমাদের পারিবারিক শিক্ষাটাই মূল শিক্ষা। পারিবারিক শিক্ষা যদি না পায়, আপনি প্রবাসে আছেন, কঠোর পরিশ্রম করতেছেন, দেখেন আপনি মুন্সি কুকারিস, আপনি গুমতি টাওয়ারে বসছেন, সকালে আসছেন, আপনি রাত্রে যাচ্ছেন, এই সারাটা দিন তো আপনার পরিবারে কি হচ্ছে আপনি জানতে পারছেন না, আপনি ফোনে পাচ্ছেন, আমিও ফোনে পাচ্ছি খবর। কিন্তু আপনি দেখবেন আমরা প্রবাস থেকে আমাদের সন্তানদেরকে ঠিক মতো পাই না। এক্সাম্পল, সে ভোরে মাদ্রাসা যায়, মাদ্রাসা থেকে আসেতে তারপরে স্কুলে যাবে বা মাদ্রাসা যাবে, তারপর আসে প্রায় টিউশনিতে যাবে, প্রাইভেট পড়বে, সন্ধ্যা হলে সে আবার থেকে টিউশনিতে যায়, নয়তো বাসায় পড়ে ঘুমিয়ে যায়। কিন্তু একজন প্রবাসী সে ভোর থেকে রাত পর্যন্ত তার কর্মস্থলে থাকে। অনেক প্রবাসী তার ঠিক মতো তার সন্তানদের খোঁজখবর নিতে পারে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন কথা বলতে পারে। আমরা যারা প্রবাসী আছি সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে আমাদের পরিবারের সাথে, সন্তানদের সাথে সুসম্পর্ক এবং কানেক্টিভিটিটা খুবই যেন শক্তিশালী থাকে। তারপর সে যখন ক্লাস 4-5 পড়বে তখন থেকে তাকে কাউন্সিলিং করাতে হবে। আমাদের সকলকে পারিবারিক বৈঠক করতে হবে। আমাদের সন্তানগুলো যখন বড় হতে থাকবে
আমাদের মা বাবা দাদা দাদি বা যৌথ ফ্যামিলি যদি থেকে থাকে সকলে একসাথে বসে কিংবা রাত্রে ডিনার করার পরে একসাথে বসে আলাপ আলোচনা করার মাধ্যমে আমরা সন্তানদেরকে সুশিক্ষা এবং কি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। আমরা অত্যন্ত দুঃখজনক, আপনি নিজে অবগত আছেন, যেটা আপনার একজন সমাজকর্মী মানুষ, আমাদের সমাজে আজকে অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা মাদকাসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে। অনেক ভালো ভালো পরিবার যা আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এই ধরনের পরিবারের সন্তানগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এবার আসলে অনেক ছেলেরা যারা নবম থেকে ইন্টারমিডিয়েটে যেই সন্তানগুলো লেখাপড়া করে, অনেক ছেলেমেয়েরা বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরার কারণে এমনকি তাকে বাবা মা ভালো করে টেক কেয়ার বা অ্যাডভাইস না করার কারণে তারা বিভিন্ন সময় বাইক চাচ্ছে। বাইক একটা আসক্তি, এটা একটা নেশায় পরিণত হয়েছে। আপনি আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কালীর বাজার বা কাদের দোয়ান বা নিমসার পর্যন্ত, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমাদের দেবিদ্বার পর্যন্ত আমাদের এই জনপদটা, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো কুমিল্লা বড়লোকদের জায়গা। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন অভাবে পড়তো, টাকার প্রয়োজন হতো, কুমিল্লার মানিক নামে এক লোকের কাছ থেকে তিনি ধার নিতেন। তো আমরা কুমিল্লার মানুষ অর্থলম্বী, স্বাবলম্বী, বড়লোক। আর এই এলাকার মানুষগুলো আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এই এলাকার মানুষ সন্তানদেরকে চাইলেই আমরা বাইক কিনে দিচ্ছি, কিংবা তাদের চলাফেরা যে কি তা আপনি নিজেই দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্টে বসে। তা আজকে প্রবাসীদের থেকে অনুরোধ করব, বা আমাদের দেশের সামাজিকভাবে যারাই আছেন, আমরা সন্তানদেরকে বাইক কিনে দেওয়ার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি, কারণ আমরা উৎসাহিত করব না। বাইক তারা এভাবে চালায়, আপনাকে মনে রাখবেন, আপনি দেখবেন এই ছেলেরা উঠতি বয়সের তরুণ, এবং অনেক ছেলেরাই নামাজ পড়ে না। আজকে আমার ছেলেটা বা মেয়েটা নামাজি কিনা বা পর্দা করে কিনা, ছেলেটা নৈতিকতা ঠিক আছে কিনা আপনার বাবা হিসাবে দায়িত্ব। আপনার সন্তানটা যদি নামাজ না পড়ে, সে যদি মসজিদে না যায়, মেয়েটা যদি পর্দা না করে, এই ছেলেটা যদি কলেজ ইউনিভার্সিটিতে যায়, আপনি কি করে আশা করেন ছেলেটার নৈতিকতা ঠিক থাকবে? আপনি যদি দেখেন এই যে আবরার হত্যা বুয়েটে, যে 17টা যে 19টা ছেলে তাদের ফাঁসির রায় হলো, এই আবরার হত্যায় 19টা ছেলে জীবন বা পরিবার ধ্বংস হয়ে গেছে। তারা তো মেধাবী ছিল, তারা বিভিন্ন জেলা স্কুলের ফার্স্ট বয় ছিল, তারা ট্যালেন্টেড ছেলে, তারা কেন আজকে বিপদগামী হলো? এর দায়িত্ব আমাদের সিস্টেম, আমাদের পিতামাতাও দায় আছে। আমার সন্তানটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলাম, সে কিভাবে চলছে, তার কাজ চলাফেরা করছে, কিভাবে তার চারিত্রিক গুণাবলী নষ্ট হচ্ছে কিনা আমরা দেখতে হবে। কিন্তু আজকে এই ছেলেগুলা, পরিবারগুলা ধ্বংসের দ্বার প্রান্তে, তারা এখন কন্ডম ছেলে আছে। তদ্রুপ ভাবে বাইকে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা, তারা মাদক নিচ্ছে, তারা বাড়িতে বাইরে হয়ে তারা সিগারেট খাচ্ছে। আমাদের বিরাট একটা অংশ যুবকদের মধ্যে ধূমপানে আসক্ত। তো আজকে এই প্রবাস কথার মধ্যে অনুরোধ থাকবে, আমরা প্রবাসীরা সহ আমরা যেন আমাদের সন্তানদের সকল দাবিকে যেন আমরা না নেই, আমরা যেন তাদেরকে মোটর বাইক কিনে দেওয়ার থেকে সতর্ক থাকি। ডেইলি যে পরিবারে দরকার হয় বা একাধিক সদস্য থাকে, ব্যবসায়িক কাজ থাকে, বাণিজ্যিক কাজ থাকে, আমরা কিনে দিতে পারি, তবে তারা অ্যাডাল্ট হওয়ার পরে, তারা যুবক হওয়ার পরে, কিংবা পরিবারের নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে। এবং এই বাইক চালাতে গিয়ে স্পিড কতটুকু করবে, দেখুন একটা সময় যে গেছে, আমরা যখন সাইকেল চালাতাম, বাড়ির আশেপাশের এলাকার মুরব্বীদেরকে দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম বা স্লো চালাইতাম, আর ওস্তাদদেরকে নেমে যেতাম। এখনকার ছেলেরা তো বাইক চালায়। আমরা যেখানে একটা সাইকেল পাওয়ার জন্য স্বপ্ন দেখতাম, কান্নাকাটি করতাম, আর সেই ক্ষেত্রে এরা বাইক পেয়ে যাচ্ছে খুব সহজেই। মনে করেন 1 সপ্তাহ 5 দিন 7 দিন বাবা মার সাথে রাগারাগি করবে, ভাত খাইবো না, দেখাইবো, মেরে দেবো, চলে যাবে, হাইডিং হবে, মিসিং হয়ে যাবে, বাইক কিনে দেওয়ার জন্য বাবা মা বাধ্য হয় বাইক কিনে দেওয়ার জন্য। এমন অনেক হিস্টোরি আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট এই রুটে অনেক ছেলেরা বাইক কিনছে, যেদিন সকালে বাইক কিনছে সন্ধ্যায় ইন্তেকাল করছে, বা উইদিন উইক সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে বাইক চালাতে হবে ডিফেন্সিভ ড্রাইভিং, আপনাকে স্পিড লিমিট করতে হবে, কিভাবে চালাইতে হবে। আজকে দেখেন অনেক ছেলেরা যে বাইক চালায়, এই বাড়ির বাইরে গিয়ে অন্য গিয়ে এভাবে এমন স্পিডে চালায় যা কন্ট্রোল করতে পারে না, তারপরে অকালে ঝরে যায়।
এটা আমি অকালই বলি না, তার মৃত্যুর সময় আল্লাহ যখন যার মৃত্যু হবে তখন যাইতে হবে, তবে সতর্ক থাকতে হবে। গ্রামের একটা ভাষা আছে, আপনার জানালার পাশে যদি আপনি বাতি রাখেন, ল্যাম্প যে আগে চেরেক ছিল, যদি বাতাস আসে, যদি আপনার ওই উইন্ডো জানালাটাকে যদি আপনি বন্ধ না করেন, আপনার চেরেকটা বন্ধ, বাতিটা নিভে যাবে। তদ্রুপভাবে আমাদের জীবনে সতর্ক থাকতে হবে। আমরা সতর্ক, ওই যে বাতাস বা হাওয়া আওয়ার আগে, তুফান আসার আগে আমাদেরকে উইন্ডো বন্ধ করতে হবে। তো আমাদের সন্তানদেরকে বিভিন্নভাবে এইভাবে সমসাময়িকভাবে কাউন্সিলিং করতে হবে, এবং আমাদের এই সমাজ প্রতিষ্ঠায় আমাদের শুধু আমার সন্তান না, আমার সন্তান ভালো হলে চলবে না, অন্য সন্তানটাকে ভালো করতে হবে। আমার সবচেয়ে ভালো লাগে আমার আপনজন, পরিবার কিংবা আমার শুভাকাঙ্ক্ষী কোনো ভাই বা তার ছেলেমেয়েরা যখন কোনো ভালো কিছু করে, আমি খুবই আনন্দ পাই, খুবই ভালো লাগে। আজকে যদি ফয়েজ মুন্সি কোনো একটা ভালো কিছু করে, আমি ফয়েজ মুন্সির সাথে, আপনার সাথে আমার খুবই হিংসি হয়। আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি কিভাবে এই কাজগুলো করতেছেন? আপনি দনুয়াখলা আদর্শ গ্রামকে এভাবে সারা পৃথিবীতে আপনি হাইলাইট করতেছেন। আপনি যে ইফতার এই আয়োজন করছেন 4000 লোকের একসাথে ইফতার, এটা আমাদের সমাজের জন্য একটি বিরাট ইভেন্ট। এই ইভেন্ট গুলোর মাধ্যমে একটি সামাজিক বান্ধবত্ব, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। তদ্রুপভাবে আপনি অনেক সামাজিক কাজে জড়িত আছেন, এবং কি শামীম ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, উনি একজন সিনিয়র প্রবাসী, আমিও আছি প্রবাসে। প্লাস 2005 সালে এপ্রিল মাসে আসছি, আপনি আসেন 1996 এপ্রিল মাসে। মাস ঠিক আছে, সালটা একটু পার্থক্য। তবে আমরা প্রবাসীরা যারা উপার্জন করি, আমরা যারা প্রবাস থেকে টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠাই, যদিও অনেক কথা উঠে আসছে, দুঃখজনক হলো সত্য, আমরা প্রবাসীরা অনেকে প্রতারিত হই, এবং সেই প্রতারিত হই পরিবার থেকেও। অনেকে আমরা ভাইয়ের টাকা মেরে দিচ্ছি, আমরা অনেকে বোন জামাই আমাদের টাকা মেরে দিচ্ছে। আমি অনেক প্রবাসীর কথা জানি, অনেক সময় স্ত্রীরা টাকা নিয়ে চলে যাচ্ছে, অনেক সময় ভাই টাকা নিয়ে চলে যাচ্ছে, অনেক সময় বাবা তার এক ছেলের কামাই অন্য ছেলেকে দিয়ে দিচ্ছে, এবং বাবা তার সন্তানের টাকার টোটাল হিসাব দিতে পারছে না, বাবা তার সন্তানদের দিকে ন্যায় বিচার করতে পারছে না। এটা বিশ্বাস করবেন 90% প্রবাসীদের বক্তব্য তার পরিবার থেকে প্রতারিত হচ্ছে, এবং সেই প্রতারণা পিতামাতাও করছে। এটা দুঃখজনক হলো সত্য, আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা যেখানে আমরা টাকা পয়সা দেই, উপার্জন করে হালাল পয়সাটা আমরা যেন ভালো জায়গায় রাখি, এমনকি বাবা মাকে যদি দেই, বাবা মাও টাকাটা যেন সুষ্ঠু বন্টন করছে কিনা, টাকাটা আমার জন্য রাখছে কিনা। আপনি এক ভাইয়ের উপার্জনের টাকা অন্য ভাইয়ের পিছনে আপনি খরচ করতে পারবেন না। অনেক সময় দেখে গেছে আপনি একজন প্রবাসী 20 বছর 30 বছর প্রবাসী থাকার পরে আপনি বৃদ্ধ হয়ে বা কোনো কারণে প্রবাস থেকে চলে গেছেন, আপনার জুনিয়র ভাইয়েরা বা আপনজনরা অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আপনার বিপদে আপনার ওই ছোট ভাইয়েরা আসে না। 90% প্রবাসীরা আমরা ভুক্তভোগী, আমাদের সমাজে অনেক ঘটতেছে। তদ্রুপভাবে সবাই, আপনি যদি 4-5 জন বা পারিবারিক বা জয়েন্ট ফ্যামিলি থাকে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। টাকাটা বাবা মা ভাই বোনদের সাথে ক্লিয়ার ভাবে আপনার এই লেনদেনটা করতে হবে, রাখতে হবে। কারণ অসংখ্য প্রবাসী রাস্তায় রাস্তায় ঘুরে পণ্ডশ্রম হয়ে যাচ্ছে তাদের প্রবাসী জীবনটা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, একজন প্রবাসী 18 থেকে 25 বছর বয়সে আমরা আসি সৌদিতে বা যে কোনো দেশে যাই, 10 বছর 15 বছর 20 বছর পরে আনফিট সে আনফিট থাকে, মেডিসিনে চলতে হয়। একদিনের মেডিসিন না, ওই দিনে চলে যায়। সুতরাং আমাদের নিজের আবার অনেক ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন। তাই আমাদের উপার্জিত সম্পদটা, টাকাটা আমরা কোন খাতে ব্যয় করছি, কিভাবে করছি, এটা আমাদের দেখার বিষয়। তবে প্রবাসীরা আমরা যেন সতর্ক থাকি, নিজের শারীরিকভাবে যেন আমরা সুস্থ থাকি, আমরা নিজেদের দিকে যেন খেয়াল রাখি। আমাদের নিজেদের জীবন পরে যদি আমাদের সন্তানের দিকে থাকে, আমাদের সন্তানদের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবো, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা শুধু, আমার আরেকটা অনুরোধ থাকবে, যাদের ছেলেমেয়ে লেখাপড়া করে যদি মেধাবী হয়, দয়া করে সন্তানদেরকে বেশি লেখাপড়া করার দরকার নেই। তাকে মেট্রিক ইন্টারমিডিয়েট পড়ান, পরে তাকে টেকনিক্যাল কাজ শিখান। আমাদের কুমিল্লা কুটবাড়িতে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, তাকে কাজ শিখান। একজন দক্ষ লোক, কাজ জানা লোক,
সে অনেক ভালো কাজ করতে পারবে। তো আমার প্রবাসীদের মধ্যে যারা আছেন বা যেখানে আছেন বা যারা শুনবেন, যে সকল সন্তানেরা লেখাপড়ায় দুর্বল তাদেরকে কাজ শিখাবেন। তরুণদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা কাজ শিখুন। কাজ ছাড়া পৃথিবীতে আর চলতে পারবেন না। এখন আর অদক্ষ শ্রমিক কোথাও নেয় না। তো অনুরোধ থাকবে কাজ শিখবেন। আর আমাদের মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সম্মানিত সভাপতি ফয়েজ মুন্সি ভাই, আমিও এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, এখনো আছি আপনাদের পাশে। এবং আমাদের আজকে আমাদেরও আরো একটি সংগঠন আছে যেটা কুমিল্লা মানব কল্যাণ রক্তদান সংস্থা কুমাস। আমাদের এই বিভিন্ন সংগঠনগুলো আমরা কাজ করি মানবতার পক্ষে, আমরা কাজ করি বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করে থাকি। সকল মানবিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই এবং সকলের কাজকে আল্লাহ কবুল করুক। আমরা যেন মানুষের পাশে বিপদে আপদে যেতে পারি। আসলে মানুষ মানুষের জন্য, মানুষ বাঁচে কর্মে, বয়সের মধ্যে নহে। আমাদের কর্মটা যদি ভালো করে যেতে পারি পৃথিবীতে বেঁচে থাকবো কর্মের মাধ্যমে। আপনাদের সময় ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি সময়টা চেষ্টা করেন আপনি ভালো কাজ করতে পারেন। ফয়েজ মুন্সি ভাই মুন্সি কুকারিস গুমতি টাওয়ারে বসে। এখন এই গুমতি টাওয়ার থেকে অনেক ব্যবসায়ী আছে, ওনার মতো কি আমরা কেউ সামাজিক কাজে উৎসাহিত হচ্ছি? আমি দোয়া করি ফয়েজ মুন্সি সাহেবের মতো প্রত্যেকটা ইউনিয়নে এমন সোনার ছেলে চাই, সোনার টুকরা সন্তান। এ ধরনের মানবিক মানুষগুলো যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং কাজ করতে পারে। আগামী দিনে আমরা কালীরবাজার ইউনিয়নকে বিনীতভাবে আহ্বান জানাবো, কালীরবাজার ইউনিয়নবাসী যেন ফয়েজ মুন্সির মতো এমন সোনার ছেলেদেরকে সামনে নিয়ে আসে এবং এই সোনার টুকরো ছেলেগুলো আগামী দিনে নেতৃত্ব দিলে, মানবিক সমাজ দিলে এই সমাজ কিছু পাবে। ওনারা টেন্ডারবাজি করবে না, ওনারা জনগণের মাল আত্মসাৎ করবে না, বন্টন করবে। আপনি আজকে এই প্রবাস কথার মাধ্যমে আমি বৃহত্তর ঐতিহ্যবাহী কালীরবাজার ইউনিয়নের সমস্ত জনগণকে আহ্বান জানাবো এবং বিশেষ করে দনুয়াখালাবাসী মন শাসন সহ তাদেরকে আহ্বান জানাবো, ফয়েজ মুন্সি ভাইয়ের মতো একজন জনপ্রতিনিধি আমরা আগামী দিনে দেখতে চাই। এবং তার সাথে আমি ইতিমধ্যে আমি আলাপ করছি আরেক সমাজকর্মী মহসিন কামাল ভাইয়ের সাথে, যিনি ইতিপূর্বে চেয়ারম্যান ইলেকশন করেছেন ফ্যাসিস্ট সরকারের সময়। ওনা এমনকি আমাদের দিনী ভাইদেরকে অনেক কষ্ট দিয়েছেন। আমাদের এর মধ্যে মহসিন ভাইও একজন ভুক্তভোগী। আমাদের মহসিন ভাই আমাকে মৌনভাবে জানিয়েছেন, ইনবক্সে জানিয়েছেন উনিও চায় ফয়েজ মুন্সি ভাই সামনে এগিয়ে যান। আমরা চাই আজকের এই মাধ্যমে ফয়েজ মুন্সি ভাই সামনে এগিয়ে যান। আপনার পিছনে আল্লাহ যদি রহমত করে আপনি আগে যাবেন, আমরা পিছনে আছি, আমরা দোয়া করব আপনার জন্য এবং আশা করি দনুয়াখালীবাসী আপনার পাশে থাকবে। আসলে আপনি জনপ্রতিনিধি হয়ে গেছেন, আল্লাহ আপনাকে কবুল করে গেছে। মানবিক সেবা যে কাজগুলো করছেন আসলে অনেকে করতে যাইতে চায় না। একজন মানুষ এই মানবিক কাজগুলো আমি যেভাবে করতেছি, আপনি যখন সরকারি বা জনপ্রতিনিধি ভাবে হবেন এই কাজগুলো আপনি বৃহৎ পরিসরে করতে পারবেন এবং ওই বৃহৎ পরিসরে করতে গিয়ে আপনাকে জনপ্রতিনিধি হতে হবে। আপনার সরকার কিন্তু প্রচুর দেয়, আপনাকে সাহায্য করে, প্রচুর আসে, আপনার অনুদান আসে। এটাকে যদি সুষ্ঠুভাবে বন্টন করতো, আপনার ন্যায়ের পথে থাকতো, শতভাগ বন্টন করতো, কোনো স্বজন প্রতি না করতো, কোনো অভাব থাকতো না। তো ফয়েজ মুন্সি ভাইদের মতো মানুষ, মানবিক গুলো আসলে সাধারণ মানুষগুলো অন্তত পক্ষে খুশি থাকবে। যারা ভাগ বাটোয়ারা না পাবে তাদের খুশি না হতে পারে। তবে আমরা চাই আগামীর দিনে যেহেতু আপনি মানবিক কাজগুলো করতেছেন, যেহেতু এটা প্রবাস কথা না, আমি অপ্রাসঙ্গিকতা চলে আসছে এই কারণে বলে দিলাম, এই সুযোগে আমি প্রচারটা করে দিলাম। আগামী দিনে কালীরবাজার ইউনিয়ন জনপ্রতিনিধি হিসাবে এবং কাঙ্ক্ষিত জায়গায় আজকের এই প্রবাস কথা। আজকে বাংলাদেশে এখন প্রায় 12:30 বাজে, অনেকে ঘুমানোর সময়। যারা দেখেছেন দেখবেন, সকলের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আমরা প্রবাসীরা অসহায় হয়ে থাকি অনেক সময়, আমাদেরকে ভালোবাসবেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি এবং প্রবাসীদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো। প্রবাসীদেরকে স্যালুট জানাই। বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা আছেন নিজেদের দিকে খেয়াল রাখবেন, আইন মেনে চলবেন। আর আমরা যেখানে থাকি না কেন বা যেভাবেই থাকি না কেন
আমরা যেন হারাম উপার্জন না করি, মানুষের পাশে থাকি। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মুসলমান, একটু হাসি দিয়ে, মুস্কি হাসি দিলে নাকি সওয়াব হয়। আমরা মুস্কি হাসিরা দিলে যদি সওয়াব হয়, তাহলে আমরা আরেকজনকে উপদেশ দিলে, তাকে সাহায্য করলে, বিভিন্ন ভাবে এগিয়ে গেলে কতটুকু সওয়াব হবে। তদ্রুপ আসুন মানব কল্যাণে কাজ করি, বিভিন্ন ভাবে কাজ করা যায়। যেটা কাজ করি আমি, আপনি সকলের জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে আরিফ নাইককে যেন মিডিয়াতে আল্লাহ কবুল করে, তার জন্য আমি দোয়া করি। আরিফ নাইক, সকলে তার জন্য দোয়া করবেন। সেও একজন সমাজকর্মী, রক্তদাতা, সংগঠক, এবং সে মিডিয়াতে এখন কাজ করতেছে। আরিফ নাইক পেজকে সকলে ফলো দিবেন, তার জন্য দোয়া করবেন। তাকে আল্লাহ অনেক সম্মানিত করে বড় করুক, এবং শামীম খান ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আর এই আমার কথা আজকের জন্য। আর যদি আর কোনো প্রশ্ন থাকে নয়তো শেষ করব। প্রশ্ন রয়েছে ভাইয়া, প্রশ্ন রয়েছে। আমরা ধারাবাহিক প্রোগ্রামটি করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটু সময় নেব, তার মাঝে আশা করি আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এখানে আসলে আমাদের অনেক কথা চলে এসেছে, অনেক কথা আমরা বলতে চাই। আসলে আমরা আবেগতাড়িতে অনেক কথা বলি, যেহেতু কিছু প্রসঙ্গ চলে এসেছে, এই প্রসঙ্গগুলো যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি। আলহামদুলিল্লাহ, কালীর বাজারে অনেক গুণীজন রয়েছেন। আমরা শুধু এই মেসেজটি দিতে চাই যে আমরা আগামী দিনে আমাদের অভিভাবক যেন আমাদের মতো করে, আমরা যেমনটা চাই, শাহজালাল নগর ভাই যেমন বললেন, আমরা সৎ মানুষ চাই, ভালো মানুষ চাই, যারা আগামী দিনে যারাই আসবে তারা যেন মানুষের যে চাহিদা, রাষ্ট্র থেকে যে জনগণের জন্য যে সুবিধাগুলো আসে, এই সুবিধাগুলো যেন মানুষ পায়, আমরা এমন প্রতিনিধি চাই। এখানে আমাদের কালীরবাজার অনেক গুণীজন রয়েছে, আশা করছি আমাদের গুণীজনদের মধ্যে আমরা সেই মানুষটিকে বেছে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী দিনে একজন ভালো প্রতিনিধি দেন, শুধু আমাদের কালীরবাজার নয়, সারা বাংলাদেশে যেন আমরা মানবিক বাংলাদেশ দেখতে পাই, আমরা সেই প্রত্যাশাই করছি। অনেক সময় হয়ে গেছে, অনেকেই লাইভটি দেখছেন, অনেকেই কমেন্টস করছেন। যারা লাইভটি ধৈর্য সহকারে দেখছেন এবং কমেন্টস করছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এটা বলতে চাই, আমরা সকল প্রবাসীদের নিয়ে এই প্রোগ্রাম করতে চাই। যারাই আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে চান, আপনারা আমাদের আরিফ নায়কের পেজে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সকল ভাইদের কথা শুনতে চাই। আমরা চাই যে প্রতিটি ভাই থেকে নতুন কিছু কথা শুনবো, জানবো, যেন এই শিক্ষাগুলো মানুষের কাজে আসে। যারা প্রবাসে নতুন করে যাবেন বা আপনার পরিবার নিয়ে যে কথাগুলো আসবে, এই প্রতিটি কথা যেন আমাদের কাজে আসে। কিছু কমেন্টস নিচ্ছি। আমাদের পারভেজ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পারভেজ ভাই জাযাকাল্লাহ, যে আপনি ঢাকাতে আছেন, ঢাকাতে অবস্থান করছেন, সারাদিন সরকারি জব করেছেন, চাকরি করে দিন শেষে রাতে এই আয়োজন দেখছেন। বিশেষ করে আপনার যারা পরিচিতজন প্রবাসী রয়েছেন, যোগাযোগ করতে বলবেন। ইনশাল্লাহ আমরা যে কোনো আয়োজনে এই ভাইদেরকেও নিয়ে আসবো। আনোয়ার হোসেন ভাই সৌদি আরব থেকে দেখছেন, আজকে আপনাদের সৌদি আরব প্রবাসী ভাইদের নিয়ে কথা বলছি। আমাদের এমনি সালাম ভাই বরুড়া বাতাইছড়ি থেকে দেখছেন। সালাম ভাই, আপনাকে আসলে আলহামদুলিল্লাহ, আপনি অনেক প্রোগ্রামেই কমেন্টস করে থাকেন, আপনি ভালো কিছু প্রত্যাশা করেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো ভালো কিভাবে করা যায়। এবং অনেক ভাইয়েরা আসলে রয়েছেন। আমাদের সাইফুল ভাই একজন কুমিল্লার ব্যবসায়ী, মানবিক মানুষ, উনি কুমিল্লা আদর্শ সদর থেকে দেখছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা, অনেক শুভাকাঙ্ক্ষী। আমাদের ওসমান ভাই, আমাদের ধনুয়াখলার কৃতি সন্তান, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন সবাইকে। ওসমান ভাই, আশা রাখি ভালো আছেন। ইনশাল্লাহ আমাদের এই আয়োজন প্রতি সপ্তাহে থাকবে। আমাদের যারা আপনজন রয়েছে প্রত্যেককে ইনশাল্লাহ আমরা স্ক্রিনে তাদের কথাগুলো আনার চেষ্টা করব। আমার আরেকজন প্রিয় মানবিক যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা বিলাল হোসেন লাইভটিতে রয়েছেন। এই লাইভটিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা পরবর্তীতে শুনবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে নিয়ে ইনশাল্লাহ চাচ্ছি, প্রবাসে যারা পরিচিতজন রয়েছেন আপনাদের প্রত্যেকের কথাই আমরা শুনতে চাই। আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সুস্থ রাখলে, হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা এই আয়োজনগুলো করে যাব ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে শামীম খান ভাইয়ের কাছে যাচ্ছি।
শামীম খান ভাই, এই আপনি আপনার কাছে আমার জানতে চাওয়া যে আসলে একটা মানুষ এতটা আপনজন কিভাবে হয়, বিশেষ করে গ্রামের মানুষের কাছে। শুধু গ্রামের মানুষ নয়, অত্র ইউনিয়নের মানুষ আপনাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসার পিছনে আপনার কি এমন জাদু রয়েছে যেটা আমরা জানতে চাই। পাশাপাশি আপনার আরেকটি ভালো লাগার বিষয়, আমার যেটা ভালো লেগেছে, আপনি একটি কবরস্থান, উন্মুক্ত কবরস্থান করেছেন, যেখানে যে কেউ কবর দিতে পারবেন। এটা একটি অসাধারণ আইডিয়া আপনার। এই যে চমৎকার চমৎকার আইডিয়া গুলো আপনার কিভাবে পেলেন? এবং আমি কিছুদিন আগে পোস্ট দেখলাম আপনার, যে জগদাসের গ্রামের যুবকদের নিয়ে যারা প্রবাসে আছেন, আপনারা সেখানেও মিলিত হয়েছেন। এই যে গ্রামের মানুষ একসাথে থাকা, ঐক্যবদ্ধ থাকা, এই ফিলিংস গুলো একটু আপনার থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। রাত্র বেশি হয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ। আমাকে আবার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আমি শাহজালাল ভাই যে কথাটা বললেন, এই জায়গায় একটু আসতে চাই আর কি। সন্তানদেরকে বাইক না দেওয়া, শুধু বাইক না, আমার সমর্থ থাকলেও আমি সন্তানদেরকে অভাব শিখাইতে হবে। এটা গুণীজনদের থেকে জানছি, শুনছি। যেমন আমি এই বেশি আগের কথা না, আমি আমার ছেলেকে নিয়ে ওর কলেজে গেলাম। ও একটা বায়না ধরলো, মানে একটা কি জানি চাইলো, যাকে এটা 100 টাকা। আমি ওরে 100 টাকাটা না কিনা দিয়া 50 টাকাটা কিনা দিলাম। ও এতটা খুশি না। যেই রিক্সা দিয়ে আমি আসতেছি, ওই রিক্সার ড্রাইভারে প্রতি মধ্যে আমি 500 টাকা ওর হাতে দিয়ে দিলাম। মানে নাইমা দিলে এখানে আরো রিক্সা ড্রাইভার থাকবে, ওরা যখন বুঝতে না পারে। এইভাবে আমি ওকে রিক্সায় থাকতে তার হাতে 500 টাকা দিয়ে দিলাম। বাসা এসে ওর আম্মুর কাছে বললো, আমি 100 টাকার একটা জিনিস চাইলাম, আব্বু আমাকে দিল না, আমাকে 50 টাকা দিয়ে কিনা দিল। মানে 50 টাকার বাজেটের একটা জিনিস, অথচ রিক্সা ড্রাইভারকে আব্বু 500 টাকা দিয়ে দিল, 30 টাকার ভাড়া। এইটাই আমি বুঝাইতে চাইতেছি, আমার সামর্থ্য থাকলেও আমি আমার বাচ্চাদেরকে অভাব শিখাইতে হবে, তাহলে সুসন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আরেকটা বিষয় হলো, এই আমাদের আসলে সামনে সুযোগ চলে আসছে। আমাদের রায় আমরা কোথায় দিব? আমাদের প্রতিনিধি হিসাবে আমরা কাকে মনোনীত করব? যেমন আমাদের চট্টগ্রামের একটু কথা যেটা না বললে না হয়, আমরা আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সফল মানুষ আছে, সফল প্রবাসী আছে, কিন্তু আমাদের একটু রাস্তা আমরা করতে পারলাম না। অনেক কষ্টে এই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে লম্বা সময়। এই বছর যেটা হইল, সেটা আমাদের চট্টগ্রামের আমাদের মেম্বার দ্বারা হইল, আমরা পারলাম না। তো এখানে বৃহৎ কিছু করতে হলে আমাদের পদবি হতে হবে। একটা মেম্বার যেটা পারবে গ্রামের যে কোনো একটা লোককে, সেটা পারবে না। একটা চেয়ারম্যান একটা ইউনিয়নের মধ্যে যেটা করতে পারবো, সেটা একটা সাধারণ মানুষ পারবে না। তো এই জন্য এখানে আমরা এটা ভাববো না আমি নির্বাচনে গেলে আমি একটা ব্যানারে যাইতে হবে, আমার জনমত কমে যাইব। আমার জনমত কমবে না বাড়বো, এটা আল্লাহ আলম। আমি আমার নেক উদ্দেশ্য নিয়ে আমি আগাইতে হবে। যেমন আল্লাহ রাসূলকে মানে ওর বংশের সবাই যথেষ্ট ভালোবাসতেন। যখন দিনের দাওয়াত দিতেন, তখন আর সবার কাছে ভালোটা থাকতো না। তো এখন আমরা ভালো কাজের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য
আমাদের ন্যাক উদ্দেশ্যে আমরা যদি মেম্বার চেয়ারম্যানের জন্য এই শুভ কাজগুলোর জন্য যদি আমরা ন্যাক নিয়তে আমরা যদি আমাদের ব্যানারে কাজ করতে যাই, এখানে এই যেটা আমি বুঝাইতে চাইলাম, আমি হাজারো চেষ্টা করলে পারবো না একটা মেম্বার যা পারবে। তো আমি যদি এই কাজের দিকে আমরা যদি একটু আগাই আসি, আর আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোন দলটা দিনের কাজ করি, কোন দাওয়াতের কি স্লোগান, আর আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান কার, কোন দলের ভিতরে আছে, তারা কি চায়, তাদের ন্যাক উদ্দেশ্য কি? এখানে আমরা এই স্বৈরাচার পতন হওয়ার পর এই আওয়ামী ফ্যাসিস্ট দেশ ত্যাগ করার পর ভারতের পাচাটা দালালি করতে করতে আল্লাহ ওই পাচাটাকে ইসলামের চরম দুশ্মনকে ওই দেশে নিয়ে খাই দেওয়াইছে, যেটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অনেক পূর্বে বাংলাদেশ নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, আলহামদুলিল্লাহ ওনার ম্যাক্সিমাম ভবিষ্যৎবাণীগুলা 90% বাংলাদেশ নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলা করেছে সেগুলা আল্লাহ পলাইয়া নিছে। যে দিল্লি যাইয়া পর্ব বলছিল, আল্লাহ দিল্লি নিয়ে পালাইছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইল, আমরা সুযোগ এসেছে, আমরা যোগ্য ব্যক্তিকে আমরা রায় দেওয়ার চেষ্টা করব। আমাদের জায়গা থেকে আমরা যা করণীয় আমরা আমাদের সততা নিয়ে আমরা ওই জায়গায় নিজে শ্রম দিব, অর্থ দিব, চেষ্টা করব একজন ব্যক্তিত্বশীল লোক যার দ্বারা সমাজের উন্নয়ন হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। এই ফ্যাসিস্ট যাওয়ার পরে আজকে যে 10-11 মাস হইল, এই 10-11 মাসে কে কতটুক করলো আমাদের বিবেককে প্রশ্ন করি। চাঁদাবাজি, টেন্ডারবাজি কোন দল কতটুক করলো, কোন দলটা আমাদের কাছে ভালো মনে হয়, কাকে ভালো মনে হয়। আমরা প্রশ্নে ফিরে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এই আলোচনাগুলো অন্য সময় আসবে ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে ফিরে যাই। এই গ্রামের মানুষের যে ভালোবাসা, এটা আপনি কিভাবে অর্জন করেছেন আমরা সেটা জানতে চাচ্ছি। এবং আমরা অনেক সময় সংক্ষিপ্ত ভাবে উত্তর দেবো ইনশাআল্লাহ। যাক, অনেক রাত হয়ে গেছে। বাংলাদেশের অনেকে যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখতেছে সবাইকে ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রামকে আর দীর্ঘায়িত করা যাবে না। জনমানুষের, গ্রামবাসীর, অত্র এলাকার ভালোবাসা আমাদের ফয়েজ সাহেব যতটুকু পেয়েছে, ফয়েজ মুন্সি সাহেব যতটুকু পেয়েছে, আমরা এর ধারে কাছেও নাই। যাই হোক, আমি আশা করব প্রত্যেকটা গ্রামে যেন ফয়েজ সাহেবের মতন সূর্য সন্তান আল্লাহ তৈয়ার করে দেয়, দিনই কাজগুলা যেন হয়। আমি কতটুকু গ্রামের ভালোবাসা পেয়েছি এটা আসলে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। আমি আসলে লম্বা সময় বাড়িতে থাকি না, ঢাকাতে থাকি আজকে প্রায় 18 বছর। এর ভিতরে প্রবাসে বাড়িয়ে এত একটা সময় আসলে গ্রামে দিতে পারি না। তারপরও গ্রামকে সময় দেওয়ার জন্য, যদিও লাইভে মানে সরাসরি আইসা সময় না দিতে পারলেও গ্রামের সব কাজের সাথে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তো এখানে
আলহামদুলিল্লাহ যারা এই গ্রামের ভালো কাজের জন্য আমাকে সাহায্যের জন্য বা এটার সাথে সম্পৃক্ত থাকার জন্য আমাকে নক করে, আমাকে জানায়, আমি চেষ্টা করি ওরা সাথে ওইখানে সাড়া দেওয়ার জন্য। আমি মনে করি যারা দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা আমাদের মতন যারা দিনী কাজে সহযোগিতা করে আমাদেরকে, এই কারণেই মূলত যতটুকু ভালোবাসা আমাদের আছে এই কারণে আছি, কারণ আমরা দিনী কাজের সাথে সম্পৃক্ত থাকি। আর আসলে আমি আরেকটা ওই দানের কথাটা আরেকটু অ্যাড করি। আলহামদুলিল্লাহ আমি এই ছোটবেলায় একটা কথা আমার মনে পড়ে, একবার এই লাইলাতুল কদরের রাত্রে মুসল্লিদের সবাইকে এই সেহরি খাওয়াইছিলেন। আমিও ওই সেহরি খাওয়ার সাথে অংশগ্রহণ করছিলাম। ওই দিনকে আমিও সেহরি খাইছিলাম। ওই দিনকে থেকে আমি আসলে প্রতিজ্ঞা করছিলাম, আল্লাহ যদি তৌফিক দেয় আমিও কোনো এক সময় আমাদের গ্রামের মুসল্লিরা সবে কদরের রাত্রে আমি সেহরি খাওয়াবো। তো এটা আমি শুরু করছি গত রমজানে করছি, তার আগের রমজানে আমরা ভাইয়েরা মিল্লা সবাই করছি, গত রমজানে আমি একা করছি। আমি চাইবো আমাদের গ্রামের মুসল্লিদেরকে সব সময় এটা অব্যাহত রাখার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর এভাবে আসলে জনমত পেতে হলে নিজের সব বিষয়ে ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকলে আমি মনে করি যে এই জনমত পাওয়া যায়। তো সেটা সবচেয়ে বেশি পেয়েছে সেটা আমার কাছে মনে হয় ফয়েজ সাহেব। আমরা ওনাকে অনুসরণ করতে চাই, ওনাকে অনুকরণ করতে চাই। এই ওনাকে অনুকরণ করলে আমরা আসলে গ্রামবাসীর জনমত পাবো, এটা আমাদের বিশ্বাস। তো আসলে ওই কথা আর লম্বা করতে চাই না, এখানে লম্বা সময় হয়ে গেছে। তো এখানে আমি আবার পুনরায় এই কথাটাই বলবো, আমরা যারা প্রবাসে আছি আমরা চেষ্টা করব যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, যেই কাজে আল্লাহ রাজি খুশি, আমরা ওই কাজের সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা প্রবাসী যারা আছি আমাদের সকল প্রবাসীদের জন্য গ্রাম থেকে দেশের থেকে সবাই দোয়া করবেন। আমরাও দেশে যারা আমাদের আপনজন, আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে, আমরাও প্রবাস থেকে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রাত্র অনেক হয়েছে, বাংলাদেশে 12টা 5 বাজে। আমাদের অতিথিরাও অনেক ব্যস্ততার সময় আমাদেরকে দিয়েছেন, অতিথিদের প্রতি কৃতজ্ঞতা। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে শাহজালাল নগর ভাই থেকে জানতে চাইবো, আপনি প্রবাসে থাকছেন, তারপরেও বিভিন্ন মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত, রাষ্ট্রের কল্যাণে অনেক কাজ করছেন। এত ব্যস্ততার মাঝেও কিভাবে এগুলো সম্ভব হয়ে ওঠে, সংক্ষেপে জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে এই প্রশ্নটা শুধু আপনি না, এই প্রশ্নটা অসংখ্য ভাইয়েরা, অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই প্রশ্নটা করে। বিশেষ করে আপনি, মহসিন কামাল ভাই, তারপর কালাম পাটুরে ভাই, তারপর সুফিউল্লাহ ভাই, তারপর আমাদের আব্দুল কাইয়ুম ভাই, এই সবাই এই প্রশ্নটা করে। আসলে কি প্রবাসে সকলে বিজি থাকে, ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। আমি একটা মাল্টিপল মনে করেন অনেক বড় মেগা প্রজেক্টের আমি প্রজেক্ট সেক্রেটারি প্লাস ডকুমেন্ট কন্ট্রোলার। মনে করেন আমি বর্তমানে যে প্রজেক্টটা আছে আমার প্রায় 7,000 কোটি টাকার যে প্রজেক্ট, এটার মূল ডকুমেন্টেশন কাজটা আমি করি সৌদি আরামকোতে। এবং বুঝতে পারছেন এখানে মিলিয়নের প্রজেক্ট এবং কি ডকুমেন্টেশন সব কাজ আমি করি আলহামদুলিল্লাহ। এই মনে করেন ফিলিপাইন বা অন্যান্য দেশের আসলে এই সমস্ত পজিশনগুলোতে ফিলিপাইনের লোকেরা কাজ করে, আমি যে পজিশনে করি কোনো বাংলাদেশি কাজ করে না, আমি দেখি নাই কখনো গত 21 বছর। তো আপনাদের তো আমি প্রচুর কাজ করি। এখন প্রশ্ন হলো আমি কিভাবে পারি, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি আমার যখন অফিসেই কাজ করা অবস্থায় আমার মোবাইলটা পাশে থাকে, কিবোর্ডের পাশে,
তো এই কাজ করা অবস্থায় আর ডেস্কে আপনি যতটাই বিজি থাকেন, আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আপনি ইউজ করতে পারবেন, বা আপনি ক্লিক করতে পারবেন, চ্যাট করতে পারবেন, মেসেজ লিখতে পারবেন। এই বিভিন্ন ভাবে। আর এটা ছিল কমিউনিকেশন, মানে কানেক্টিভিটি ইজ লাইক এ অ্যাসেটস। মানে আপনার সাথে আমার সংযোগ, আরিফ নায়কের সাথে আমার একটা সংযোগ, ভাইদের সাথে আমার একটা সংযোগ। এটা আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। আমার বস ছিল নেভি ইঞ্জিনিয়ার, ভারতীয় নাগরিক, জনাব মান সিং একজন হিন্দু, কিন্তু তার ভিতরে ইমান ছাড়া দুনিয়াতে সব ছিল। আমি ওনার সাথে 15 বছর কাজ করছি। উনি রিটায়ার্ড পারসন ছিলেন, আমাদের কোম্পানিতে প্রায় 20 বছর কাজ করছে। ওনার কাছ থেকে আমি জীবনে কত কিছু শিখছি যা বলার বাহিরে। আপনার জীবনে আপনি যতই ব্যস্ততা থাকেন, কেউ আপনাকে নক করছে, আপনি বিজি আছেন, আপনি যদি তাকে রিপ্লে বা রেসপন্স করতে না পারেন, আপনি যখনই ফ্রি হবেন, 1 দিন 2 দিন 3 দিন পর, আপনি একজন প্রফেশনাল এবং কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলে আপনি তাকে রেসপন্স করবেন, রিপ্লে দিবেন। এটা হলো আমার আপনার সকলের দায়িত্ব। এটা একটা ভালো দিক। এটা অর্জন করতে পারলে আপনার জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। সেকেন্ডলি, আমি আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। মানবিক কাজগুলো আমি ছোটবেলা থেকেই শিখছি আমার এক নানার কাছ থেকে, মামার কাছ থেকে। ওনারা আলেম মানুষ, বিভিন্ন সামাজিক মানবিক কাজ করে। আর যেহেতু আপনারা জানেন, দিনী সংগঠনের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন সামাজিক আমরা কথা শুনছি না ভাইয়া। শাহজালাল নগর ভাই, আপনি কি আমাদেরকে শুনছেন? যান্ত্রিক ত্রুটি শুনতে পাচ্ছেন? জি, শুনতে জি, পাচ্ছি। যে আমি আমার এই যে সামাজিক কাজগুলো যা ইচ্ছা থাকলে উপায় হয়, এবং যে আমাদের পূর্ববর্তী বা আমার মেন্টর যারা ছিল, যাদের কাছ থেকে শিখা, আর কানেক্টিভিটি। আর জীবনে সবচাইতে বড় কথা হলো সৎ থাকতে হবে, পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। যদি সৎ থাকে, পরিচ্ছন্ন জীবনযাপন করে, হালাল উপার্জন করে, নীতি নৈতিকতা ঠিক থাকে, তাহলে মানবিক কাজ করা যাবে। নয়তো 1 মাস 6 মাস 1 বছর করার পরে পথ ভ্রষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের নীতি ব্যাখ্যা হবে, মানুষের সমালোচনা করবে। জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পরিচ্ছন্ন জীবনযাপন, চরিত্র ঠিক রাখা, ব্যক্তিত্ব ঠিক রাখা। আর ইচ্ছা থাকলে উপায় হয়, সময় ব্যয় করা যায়। যতই ব্যস্ত থাকুক, মানবিক কাজ করার জন্য সময় ব্যয় করা যায়, কাজ করা যায়। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই, বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম থেকে আমার গ্রামে ভিজিট করছেন বন্যার সময়, এবং এই প্ল্যাটফর্ম পরিবার থেকে আমার গ্রামে, আমার মাদ্রাসায় একটা নামাজের ঘর করছি, আপনারা সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার উলুয়া গ্রাম থেকে, যে গ্রাম আমাদের অনেক পুরাতন একটা মাদ্রাসা, এখানে মেয়েদের জন্য নামাজের ঘর নাই। আমি এখান থেকে বসেই 6-7 লাখ টাকা খরচ করে আমাদের মাদ্রাসা করছি। আর আপনাদের অনেক, আমার মাধ্যমে অনেক ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়, কলেজে বিভিন্ন ভাবে লেখাপড়া করতেছে। এগুলো আমার আপনার শামীম ভাইয়ের মতো যারা মানবিক মানুষ আছে, তাদের কাছ থেকে কিছু চেয়ে নেয়া, নিজে দেওয়া। আর আমি নিজেও একজন কর্মজীবী মানুষ, চাকরিজীবী। সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায় আমার মানবিক কাজগুলো চলে। ইনশাআল্লাহ হায়াতে যতদিন বাঁচে থাকি, যতদিন সুস্থ থাকি, এই কাজগুলো করব। এই কাজগুলো করাতে মনে শান্তি লাগে। আর যাই হোক, তবে আমি ফয়েজ মুন্সি হতে চাই, ফয়েজ মুন্সির মতো মানুষ হতে চাই, যেন মানবিক কাজ করতে পারি। আমি হালকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা দেশে একটু চেষ্টা করি কাজ করার জন্য। আর সকলে ভালো থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আরিফ নাইক যখন নক করছে, স্পেশালি ফ্রাইডে আমি একটু বাইরে থাকি, আমি ঘুরতে যাই। আজকে কোথাও যাই নাই, একমাত্র এই প্রবাস কথা অনুষ্ঠানের জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারের জন্য, আমার সন্তান, আমার এক ছেলে, আমি মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছি, ছোট্ট সন্তান, তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় পড়ে, বয়স 8। আমি আমার সন্তানের জন্য এই লাইভ থেকে বাবির জন্য স্পেশাল কোনো কথা বলেন। এই লাইভ থেকে বাবির জন্য স্পেশাল কোনো কথা? না, আসলে কথা হয় সব সময়, উনি হয়তো দেখছে বা জানে। আমার মানবিক কাজগুলোর অংশীদারও আপনার ভাবি। দোয়া করবেন। আমার গত 10 বছর, এর আগে তো ব্যক্তিগতভাবে করছি, আমার মানবিক কাজগুলোর যে ক্যাশিয়ার, যা হিসাব আমার সহধর্মিনী রাখে, আপনাদের ভাবি রাখে। দোয়া করবেন, কারণ তার কাছে যে ফান্ডটা থাকে, আমি যেভাবে বলি, মেসেজ করি,
উনি বিকাশের মাধ্যমে পৌঁছে দেয়। সে ওই দায়িত্বটা পালন করে। আমার মানবিক কাজের, আমার যে সামাজিক কাজ, এই কাজগুলো অংশীদার আমার সহধর্মিনী। তাকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কৃতজ্ঞতা জানাই। কারণ সেও অংশীদার, সেও কাজ করতেছে, হিসাবটা সুন্দরভাবে হিসাব রাখতেছে, কাকে কিভাবে দিচ্ছে। তার জন্য আমি তাকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট। মানবিক পরিবার। শামীম ভাই, ভাবির জন্য স্পেশাল কিছু বলবেন? ধন্যবাদ আমাকে পুনরায় আবার সময় দেওয়ার জন্য। আমিও সংক্ষিপ্ত আকারে এটা শেষ করব। আলহামদুলিল্লাহ, এই শাহজালাল ভাই যেভাবে ওনার ভাবি ওনাকে দান করার প্রতি উদ্বুদ্ধ করে, এই সহযোগিতা করে, দান করে, আমার ম্যাডামও সে দান করলে উনি খুশি হন, খুব খুশি হন। উনি যেখানে যেভাবে, গত কিছুদিন আগে আমাদের গ্রামের মোল্লাবাড়িতে একটা মসজিদ হয়েছে, ওনার সাথে আমি শেয়ার করলাম যে এখানে একটু তারা আমাকে আসলে বলেও নাই, কাজ চলতে আছে। আমার ইচ্ছা ছিল আমি এখানে এটাতে যতটুকু পারি অংশগ্রহণ করব। তারপরে আমি যখন আমার ম্যাডামের সাথে আলাপ করলাম, আমি একটু ছোট্ট বাজেটে বলছিলাম। উনি বলে না, গ্রামের কাজ, গ্রামের মসজিদ, একটা বিগ বাজেটের কাজ না, আরো একটু বাড়াইয়া দাও। তুমি যাক 50,000 টাকার কথা বললো। আমি আমাদের গ্রামে মোল্লাবাড়ির এই মসজিদের কাজ চলমান ছিল। আমি ওইখানে, এটা গত কিছুদিন আগের কথা, 2-3 মাস আগের কথা, আমি ওইখানে 50,000 টাকা দিছি। তো দানের ব্যাপারে উনিও আলহামদুলিল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট অ্যাক্টিভ। পাশাপাশি আমি দেখছি অনেকেই শ্বশুর বাড়ির মেহমানকে একরকম দেখে, ওনার বাপের বাড়ির মেহমানকে আরেক রকম দেখে। আমার ম্যাডাম ভিন্ন রকম। আলহামদুলিল্লাহ, উনি ওনার বাপের বাড়ির মেহমানের থেকে, ওনার বাপের বাড়ির মেহমান থেকে শ্বশুর বাড়ির মেহমানকে প্রায়োরিটি বেশি দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওনারও ইদানিং স্বাস্থ্যটা ভালো না বেশি, ওনার জন্য আমি সকলের কাছে দোয়া চাই। আমার আম্মা আজকে প্রায় 2 বছর হইলো মারা গেছে। আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আব্বা এখনো বেঁচে আছে, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আব্বাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, শান্তি রাখে। আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি এখানে আপনাদের প্রকাশ কথার মাধ্যমে সারা দেশবাসী কিংবা প্রবাসী যারা আছেন সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনি সহ যারা সামাজিক কাজ করেন। অনেক পরিবারে দাদা দাদি থাকে, অনেক সময় দাদা মরে যায়, দাদি থাকে, দাদির ভাই মা বাপ সব ইন্তেকাল করে, কেউ থাকে না, দাদি ছাড়া দাদির কিছুই থাকে না, অনেক পরিবারে আছে। আমার অনুরোধ থাকবে, আমরা যারা দাদি আছে, নাতি পুতি যারা থাকি, আমরা যেন মা বাবার চেয়ে আরো বেশি খেদমত করার চেষ্টা করি দাদা দাদিকে আর ফুফুকে। ফুফু একটি অবহেলিত নাম। তো আমার আপনার মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব, সকলে যেন আমরা ফুফুদেরকে টেক কেয়ার করি। বিশেষ করে অনেক ফুফু, আপনি দেখবেন আমাদের সামাজিক চিত্রে আগেকার দিনে অনেক সময় মেয়েদেরকে একটু নর্মাল ঘরে বিয়ে দিত, কোন রকমে বিয়ে দিয়ে দেওয়া। আমি মনে করি একটা মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে তার পরিবারের সম্পূর্ণ খবরাখবর নিয়ে একটা ছেলের চেয়ে আরো বেশি গুরুত্ব একটা মেয়েকে দেওয়া উচিত। সুতরাং আমাদের মধ্যে যাদের ফুফু গরিব কিংবা অসচ্ছল, আমরা বাবা মার যেভাবে খেদমত করি, আমরা যেন দাদা দাদি এবং ফুফুর জন্য টেক কেয়ার করি। এই খবরটা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি মা বাবার চেয়ে আরো বেশি ফরজ দাদা দাদির খেদমত করা। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞতা আমার আজকের প্রিয় ভাইদের প্রতি। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আগামীতেও আশা রাখছি আমরা আরো মানবিক ভাইদেরকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আনতে পারবো। আজকে যে বিষয়গুলো শিক্ষণীয়, যে বিষয়গুলো আজকে আমাদের অতিথিরা বললেন, আশা রাখছি আমরা প্রত্যেকেই এর থেকে শিক্ষা নেব
এবং সর্বশেষ যে আবদারটি সাধারণ ভাই এবং শামীম খান ভাই করলেন, আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো সর্বোচ্চ মর্যাদা দেই, আমরা আমাদের মা বাবাদের জন্য সর্বোচ্চ মর্যাদা দেই, প্রতিবেশীর জন্য সর্বোচ্চ মর্যাদা দেই, সর্বোপরি আমরা যেন মানবিক মানুষ হই। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কাজগুলোকে কবুল করেন। আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে এটাই আমরা বেশি বেশি ফরিয়াদ করি, এবং সকল কাজের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমাদের হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এই মুহূর্তে আমাদের আজকের সঞ্চালক আরিফ নায়েকের কাছে ফিরে যাচ্ছি। আশা রাখছি আরিফ নায়েকের কথার পরপরই আমাদের আজকের লাইভটি শেষ হবে। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ ফয়েজ ভাইকে, ধন্যবাদ শামীম ভাইকে, ধন্যবাদ শাহজালাল নাগর ভাইকে, যিনি বাইরে ঘুরতে যেতেন, ঘুরতে না গিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ভাইকে ধন্যবাদ। একটু জোরে বললে ভালো হয়, একটু আরিফ নায়েক একটু জোরে বললে সাউন্ড। ইয়ং ম্যান জোরে বলবো, আমরা না বুড়া মানুষ। আরিফ নায়েক সাহেব জোরে বলেন। থ্যাঙ্কস মুন্সি কুকারিজ এন্ড ফার্নিচার নিবেদিত প্রবাস কথার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। প্রবাস কথার প্রোগ্রাম থেকে আমরা তখন প্রবাসীদের কথা শুনলাম, সমাজের কথা শুনলাম, সুখের কথা শুনলাম, দুঃখের কথা শুনলাম, আমরা একটু ভিন্নতা দিতে যাচ্ছিলাম। তো এখন আমার পরামর্শ মানে ওপিনিয়ন হচ্ছে, অনেক আপনারা হয়তো ভার্চুয়াল মাধ্যমে দেখতে পেরেছেন অনেকে, যে আমরা অনেকেই মানে নিজেদের ব্যক্তিগত ওপিনিয়ন প্রকাশ করেছেন, পাশাপাশি আমাদের আজকে প্রোগ্রামে দুইজন অতিথি রয়েছেন, তারা নিজেরও তাদের ওপিনিয়ন প্রকাশ করেছেন যে ফয়েজবের মতো একজন চেয়ারম্যান দেখতে চান। এখন আমরা ফয়েজ ভাইকে জিজ্ঞেস করবো, মানে আপনি চেয়ারম্যান নির্বাচন করছেন না, জাস্ট আপনি যদি মানে চেয়ারম্যান নির্বাচন করেন সমাজের জন্য কি করতে চান, বা আপনি কেমন সমাজ চান? মাইকটা বন্ধ। আমি আসলেই ভেবেছিলাম সঞ্চালক মহোদয় হয়তো আমাদের জন্য নতুন কিছু বলবেন, কিন্তু উনি ঘুরে ফিরে আবারও আমাদের অতিথিদের মতো করে বা অনেক আবেগপ্রবণ যারা কিছু পোস্ট করেছেন তাদের মতো করে জানতে চাইলেন। আসলে আমরা যারা মানবিক কর্মী রয়েছি, শাহজালাল নগর ভাই, শামীম খান ভাই সহ আমরা আসলে এই কাজটা করছি কি, আমরা সমাজ বা রাষ্ট্রের জন্য মেসেজ দিচ্ছি যে আসলে আমরা এমনটা চাই। যারা রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন, জনপ্রতিনিধি হবেন, তাদের কাছে আমরা মেসেজ পৌঁছাতে যাচ্ছি যে আমরা এমনটা চাই যেমনটা একজন মানবিক কর্মী বা একজন সমাজকর্মী কাজ করছে। আমরা এই মেসেজগুলো দিয়ে আমরা আমাদের বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি। তা আমরা আশা রাখছি যে আগামীর বাংলাদেশটা হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা হবে মানুষ যেমনটা প্রত্যাশা করে, যে মানুষের হক, মানুষ জনকল্যাণে রাষ্ট্র থেকে যে হকগুলো মানুষ পাবে সে ন্যায্য হক যেন মানুষ বুঝে পায়, এমন জনপ্রতিনিধি আমরা চাই। যারা আগামী দিনের জনপ্রতিনিধি হতে চান, মানুষের যে হক যেন কোনোভাবেই আপনি বক্ষণ না করেন। পাশাপাশি আপনার এমন কোন কর্ম যেন না হয় যে কর্মের দ্বারা আপনার রাষ্ট্র ছেড়ে চলে যেতে হয়, আপনি সমাজে বসবাস করতে পারেন না, এমন কোন কর্ম যেন আপনি না করেন। একজন জনপ্রতিনিধি এমন কাজ করবে যিনি যখন জনপ্রতিনিধি না থাকবেন তখনও যেন মানুষ আপনাকেই স্মরণ করে। তো সর্বোপরি আমরা আশা রাখছি মানুষ অনেক সচেতন হয়েছে, আমরা যেমনটা প্রত্যাশা করছি আমরা এমন গুণীজন আমাদের প্রতিটি চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন মানবিক মানুষ আমরা পাবো। এটাই হচ্ছে আমাদের সর্বোপরি মেসেজ। আমরা ওই পুরাতন পদ্ধতি থেকে আমরা সরে আসতে চাই, যে টাকার বিনিময়ে ভোট, টাকা দিয়ে ভোট কেনা, এইসব পদ্ধতি থেকে আমরা সরে আসতে চাই। আমরা চাই মানুষ যেন সঠিকভাবে তার জনপ্রতিনিধি যাকে ভোট দিবে স্বচ্ছ ভোটের ব্যবস্থা এবং সঠিক নিয়মে তার জনপ্রতিনিধি সে করতে পারে। আমি এতটুকুই, আমরা এই মেসেজগুলো আমরা বেশি বেশি দিতে চাই। এই মেসেজগুলো দেওয়াই আমাদের মূলত কাজ। আসলে এটা অনেকে ধরে নিতে পারে হয়তো আমাদের এই কাজগুলোই মনে হয় যে আমরা জনপ্রতিনিধি নেওয়ার
চেষ্টার জন্য করা না, আমরা মেসেজ পৌঁছে দিতে থাকবো। তারপর আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ আসে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করার জন্য আমরা কুরবানি করার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে কবুল করেন। আজকের এই লাইভ প্রোগ্রামে যারা দেখেছেন, যারা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। জি ধন্যবাদ। এখন তো শাহজালাল নাগর ভাই, ধরেন আপনি, এখন আমার প্রশ্ন হচ্ছে শাহজালাল নাগর ভাই ধরেন ফয়েজ ভাই নির্বাচনে দাঁড়াইলো, মানে আপনাকে এখন একটু পাবলিসিটি করতে হবে, মানে আপনি মাইকিং করবেন যে মানে ফয়েজ ভাইকে ভোট দেওয়ার জন্য আপনি মাইকিং করবেন, মানে পাবলিসিটি করবেন, সেটা আপনি কিভাবে করবেন? ভাই মাইক্রোফোনটা বন্ধ করা আপনার। আরিফ ভাই, আপনি যে কাজ দিচ্ছেন এই কাজের তো আমি তরুণ বয়সের এক্সপার্ট। ও তাহলে তো ভালোই শুনবো আমরা, দেখি। ভাইরা আমার, প্রিয় কালীর বাজারবাসী, আপনাদের মাঝে এমন একজন প্রার্থী নিয়ে এসেছি যিনি আপনাদের বিপদে আপদে, দুঃখের দিনের সাথী, দুঃখে সুখের দিনের বন্ধু এবং কালীর বাজার ইউনিয়নের বিগত দিনের সকল জনকল্যাণ কাজের অগ্রপ্রতীক বীর সেনানী, যাকে আপনারা অতীতে আপনাদের বিভিন্ন বিপদে আপদে দেখতে পেয়েছেন, কাছে পেয়েছেন। কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার মানবিক প্ল্যাটফর্ম ব্লাড ডোনার সোসাইটির সিংহ পুরুষ, যার পরিচালনায় আজকে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে মানবিক পরিবারের একজন আইকনিক হিসেবে। তাকে আমরা কালীরবাজার ইউনিয়নের ছাতা মার্কায় ভোট চাই। আগামী দিনের কালীরবাজার ইউনিয়নের ছাতা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান জয়যুক্ত করবেন। দেখা হবে মিছিলে, দেখা হবে বিজয়ে, দেখা হবে নির্বাচনের দিন বিজয়ের মিছিলে। আগামীর দিনে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করেন, যদি জয়যুক্ত করেন আপনারা মানবিক সেবাগুলো ঘরে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, আপনি সুন্দরই করেছেন। এখন আমরা ধারাবাহিকভাবে যাবো শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, ধরেন ফয়জুল মুন্সি ভাই নির্বাচনে প্রার্থী হয়েছে। ছাতা মার্কা বলছি এই কারণে, ছাতা মার্কা পাস করে বুঝছেন, জনপ্রিয় মার্কা এই ইয়াতে ইউনিয়ন পরিষদে। প্রতি কোনো প্রবলেম না। শামীম ভাই, আপনাকে যদি বলা হয় যে নির্বাচনের এখন এলাকায় নির্বাচন হবে, আপনাকে বলা হয়েছে ফয়েজ ভাই প্রার্থী হয়েছে, মনে করেন, আমি আবার বলছি মনে করেন যে ফয়েজ ভাই প্রার্থী হয়েছে, আপনি কিভাবে অ্যানাউন্স করবেন, মানে মানুষকে কিভাবে ইমপ্রেস করবেন যে তাকে ভোট দেওয়ার জন্য? শামীম ভাই। নির্বাচন যখনই হবে ফয়েজ সাহেব নির্বাচন করলে আমি কমিটমেন্ট করলাম ওনার নির্বাচনে আমি দেশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন মানে পাবলিসিটি করব আপনি। জি আমি মনে করব ফয়েজ সাহেব একজন চেয়ারম্যান না, উনি একজন এমপি যুক্তি, মানে এমপি তো হওয়ার, এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আলহামদুলিল্লাহ। তো ওনার পাবলিসিটি আলহামদুলিল্লাহ কালীরবাজার ইউনিয়নে করা লাগবে না। ওনার পাবলিসিটি যতটুক বিগত দিনে মানুষ দেখেছে, আমি আশা এবং বিশ্বাস করি গণজোয়ার আসবে ইনশাআল্লাহ। শাহজালাল ভাই বললেন ছাতা মার্কা রৌদ্রের জন্য এটা অনেক প্রয়োজন, বৃষ্টির জন্য প্রয়োজন। আলহামদুলিল্লাহ। জি সালাম নিন, ছাতা মার্কায় ভোট দিন, দক্ষতাকে পক্ষ নিন, ফয়েজ ভাইকে ভোট দিন। জি ফয়েজ ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ছাতা মার্কায় ফয়েজ সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ কালীরবাজার ইউনিয়নবাসী তার সুফল দেখতে পাবে। আমরা এই ফয়েজ সাহেবকে
কালীরবাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। ফয়েজ সাহেবের জি এই নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, উনি যেন এই নির্বাচনে দাঁড়ান থেকে কোনো ক্রমে পাপিস না হয়। পাবলিসিটি হইল ফয়েজ ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ফয়েজ ভাইয়ের মার্কা ছাতা মার্কা, ছাতা মার্কা দেখিয়া ভোট দিব হাসিয়া। ছাতা মার্কার হলে জয়, কালীরবাজার ইউনিয়নবাসী পাবে সুফল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি, এই কথাগুলো হচ্ছে প্রতীকী কথা। আশা করছি আমরা যারা লাইভটি দেখব এই কথা থেকে যেন আমরা কেউ ব্যথিত না হই। এটা হচ্ছে আমাদের দুজন ভাই মানবিক কর্মী, আমরা এই লাইভ চলাকালে একটু মজা করে নিলাম। আরিফ নায়েক আমাদের সাথে মজা করলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের সঠিক নিয়ম আহকাম মেনে জান্নাতের পয়গাম নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করুন। ধন্যবাদ। আমরা বরাবর বলছি, আমাদের আপনারা এখন যেগুলো দেখেছেন আমরা সবগুলি প্রতীক অর্থে করেছি, মানে মনে করেন। সুতরাং দায়িত্ব আসলে মূলত আল্লাহর তরফ থেকে আসে, তিনি দায়িত্ব দেন। আসলে আমরা আল্লাহর ফায়সালাকে মেনে নেব, আমরা আমাদের কাজ করে যাব। আমরা বরাবর বলছি এটা প্রতীক অর্থে ছিল, আমরা যারা করছি আমরা প্রতীক অর্থে করেছি। মূলত আসলে আমরা প্রতিটি সমাজে এমন নেতৃত্ব যাচ্ছি। নতুন প্রজন্ম আসলে জুলাই বিপ্লব, নতুন প্রজন্ম চাচ্ছে পরিবর্তন। এখন কেউ চাইলে আগের মতো চাঁদাবাদী সন্ত্রাসী করতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না, টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। আসলে আমরা ওই ট্রেন্ড গুলো থেকে পরিবর্তন যাচ্ছে। মানুষ তার নিজের মতো করে মত প্রকাশ করবে, যিনি যোগ্য হবেন তিনি প্রতিনিধিত্ব করবেন। এখানে কোনো ধরনের তাবেদারে চলবে না। তো মূলত আমরা এতক্ষণ যা করেছি সবগুলো ছিল। আর আমাদের লাইভের উদ্দেশ্য এমনটা নয় কাউকে নির্বাচনে দাঁড় করানো, কারো প্রচার করা। আমরা আসলে সমাজের কথাগুলো তুলে ধরার জন্যই আমাদের এই লাইভ প্রোগ্রাম গুলো। আমরা আমাদের আজকের প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার কথা ছিলেন পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতিব শরফুদ্দিন হোসেনি ভাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। ভাই অসুস্থ, উনি তারপরও আমাদের সাথে জয়েন করার জন্য অনেকক্ষণ চেষ্টা করেছেন। ভাই আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং কি সবার কাছে দোয়া চেয়েছেন, শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রবাসী কথাতে শাহজালাল ভাইকে সময় দেওয়ার জন্য, শামীম খান ভাইকে সময় দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে নতুন কোনো প্রবাসী কিনা আমরা আবারও সম্পৃক্ত হব। যারাই আমাদের সাথে সম্পৃক্ত হতে চান বা আপনি আপনার কথা আমাদের কাছে বলতে চান, আমাদের অনেক প্রবাসীদের জীবন কাহিনীর মধ্যে রয়েছে শিক্ষণীয় গল্প। যারাই আমাদের এই গল্পগুলো শোনাতে চান যাতে মানুষ উপকৃত হতে পারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইনবক্সে নক দিতে পারেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করবো আপনাদেরকে আমাদের লাইভে সম্পৃক্ত করার জন্য। আমরা আরো নতুন আরো কিছু সম্পৃক্ত চেষ্টা করব। তো আমরা এতক্ষণ দেখেছিলাম মুন্সি কোকারেজ এন্ড ফার্নিচার নিবেদিত প্রবাস কথা, প্রবাসীদের সমস্যা সাফল্য বিভিন্ন বিষয়ে ফেসবুক আলাপচারিতা। তো সবাইকে এতক্ষণ সাক্ষাৎ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলহামদুলিল্লাহ সবাই স্টুডিওতে থাকেন যে